সংলাপে সুবীর এবং ইচ্ছে যৌথ আয়োজনে আন্তর্জাতিক আবৃত্তি আলাপের ১ম দিনের ২য় পর্বে আমরা এই মুহূর্তে পৌঁছে গিয়েছি। আমরা এই পর্বে ৩ টি অনুষ্ঠান দেখব। ১ম এ যিনি রয়েছেন আলোচক হিসেবে আমার অত্যন্ত প্রণম্য এবং শ্রদ্ধেয় আবৃত্তিকার এবং বিশ্বজুড়ে বাংলার আবৃত্তি শিল্পে যিনি নিয়ত চর্চা করেছেন দীর্ঘদিন ধরে রজত বন্দ্যোপাধ্যায়। তিনি আমাদের সামনে একটি বিষয়, অত্যন্ত জরুরি বিষয় নিয়ে আলোচনা করবেন। বিষয়টি স্বরচর্চা, স্বরক্ষেপণ এবং শ্বাস নিয়ন্ত্রণ। আমরা জানি যারা আবৃত্তির সঙ্গে যুক্ত এবং বাচিক শিল্পের যেকোনো অঙ্গনেই যারা বিচরণ করি, তাদের শ্বাস নিয়ন্ত্রণে রেখে আমরা যখন নিচের পিচে থেকে উপরের পিচে যাই, কিভাবে শ্বাসকে নিয়ন্ত্রণ রাখতে হয় এবং কিভাবে স্বরচর্চা করতে হয় এবং করলে ঠিকভাবে স্বর লাগানো সম্ভব কিনা, সে সমস্ত বিষয়টা নিয়ে তিনি আলোচনা করবেন আপনাদের সামনে এবং আপনারা শুরু ২য় পর্বে আপনারা ইতিমধ্যে প্রবেশ করতে শুরু করেছেন। আমি রজতের কাছে চলে যাচ্ছি এবং এই তার বিষয় নিয়ে তাকে আলোচনার গভীরে প্রবেশ করবার জন্য অনুরোধ করছি। আমাদের সামনে এই মুহূর্তে রজত বন্দ্যোপাধ্যায়। স্বাগত রজত দা। নমস্কার। একটু হ্যাঁ, খুব ভালো লাগছে আপনাকে পেয়ে হ্যাঁ, এবং অত্যন্ত খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আপনি আলোচনায় এখন এই মুহূর্তে আসবেন। সেটি হচ্ছে স্বরচর্চা, স্বরনিয়ন্ত্রণ এবং শ্বাস নিয়ন্ত্রণ এবং স্বরক্ষেপণ। এটি এবং মাইক্রোফোনের ব্যবহার স্বরক্ষেপণের ক্ষেত্রে অত্যন্ত জরুরি। সমস্তটা নিয়ে যদি আপনি খুব দ্রুত আলোচনায় আসেন। কারণ এরপরে আরেকটি বিতর্ক এবং আরেকটি আলোচনা রয়েছে। রজত দা, হুম। রজত বন্দ্যোপাধ্যায় প্রথমে চলে এই যে আন্তর্জাতিক আবৃত্তি আলাপ, এই আলাপ শব্দটা খুব ভালো। এই আলাপ আর উৎসবের মধ্যে তফাৎ আছে। একটা আলাপের মধ্যে একটা অন্তরঙ্গ ব্যাপার আছে। অন্তরঙ্গতা এবং আছে। এবং এই যে ইচ্ছে বাড়ি এবং এই সাথে সংলাপে সুবীর, তোমরা যে যৌথ আয়োজনটা করেছো তার জন্য তোমাদের অভিনন্দন জানাচ্ছি। এখন আজকে যে বিষয়টা দেওয়া হয়েছে, আমি আজ প্রথম দিকে শুনছিলাম, পবিত্রতা পর্যন্ত শুনেছি টানা, এবং পবিত্রতা খুব সুন্দরভাবে জিনিসটা ব্যাখ্যা করেছেন। এখন আমাকে বলতে হবে স্বরচর্চা, স্বরক্ষেপণ এবং শ্বাস নিয়ন্ত্রণ। যারা বাচিক শিল্পের সঙ্গে যুক্ত তাদের প্রত্যেককেই কিন্তু এই 3টি ব্যাপার খেয়াল রাখতে হয়। কারণটা কি, যিনি নাটক করেন তাকেও, যিনি আবৃত্তি করবেন তাকেও। কারণ আবৃত্তিটা তো বাচিক শিল্প, এটা বাচনের মধ্য দিয়েই এই শিল্পকে প্রকাশ করতে হয়। যদি কোনটা প্রকাশ করতে হয় সেটা কণ্ঠের মধ্যে দিয়েই করতে হবে। এখানে যে আবেগ, তার কোনো দৃশ্যগত ব্যাপার থাকার কথা না। তাহলে আমি কি করে আবেগটাকে নিয়ে যাব? আবেগটাকে দৃশ্য নেই, কিচ্ছু নেই, কিছু থাকবে না, তাহলে কি দিয়ে নিয়ে যাব? সেটা হচ্ছে কণ্ঠ দিয়ে। এবং সেটা করতে গেলে কতটা আমি ব্যক্ত করব, কতটা করব না, কোন মাত্রা পর্যন্ত করব, কোন মাত্রায় আমি কিন্তু একটু পিছিয়ে আসব, এগুলো কিন্তু আমাকে ভাবতে হবে। এবং এটা কিভাবে করতে হবে না, স্বরক্ষেপণ আর স্বর নিয়ন্ত্রণ, যেটা বলে স্বরনিয়ন্ত্রণ, তার মধ্যে দিয়েই ব্যক্ত করতে হবে। তা যদি না করা যায়, তা না হলে কিন্তু হবে না। যেমন ধরা যাক যে আবৃত্তিতে মূলত নাটকের সঙ্গে যে তফাৎটা আছে সেটা হচ্ছে এভরি পোয়েম ইজ এ লিটল ড্রামা। প্রত্যেকটি কবিতাই কিন্তু তার মধ্যে একটা নাটকীয়তা থাকে। কখনো সেটা একদম প্রকাশ্য জানান দিয়ে আসে, আর কখনো সেটা কিন্তু একদম জানান দেয় না, কিন্তু আবেগগত ভাবে তার ভেতর একটা নাটকীয়তা লুকিয়ে থাকে। আবৃত্তিকারের কাজ হচ্ছে, বা বাচিক শিল্পীর কাজ হচ্ছে, সেইটাকে বের করে আনা। এবং এটা করতে হলে কি করতে হবে? যে স্বরভঙ্গিতে কি অভিনয়ের ঝোঁক আনতে হবে, নাটকীয়তা আনতে হবে। যেমন আজকে প্রথম দিকে দু একটা কবিতা শুনছিলাম, তার মধ্যে একটু নাটকীয়তা ছিল। তার সঙ্গে যেটা রাখতে হবে কি, সংযম। পবিত্রতা একটা লেখায় বলছেন যে কোথায় কোন সূক্ষ্ম সুতোর মতো সীমানা পার হয়ে গেলে আবৃত্তি অভিনয় হয়ে যাবে, এটা কিন্তু কাউকে শেখানো যায় না। এটা কিন্তু আবৃত্তিকারকে বা আবৃত্তি শিল্পীকে বা বাচিক শিল্পীকে বুঝে নিতে হয়। যেমন ধরা যাক যে আমি অনেক উচ্চগ্রামে করব, নাকি একটু নিচুতে করবো, নিচু পর্দায় করবো, এটা আমাদের ভাবতে হয়। যেমন সৌম্য মিত্রের মধুবংশীর গলি যখন আবৃত্তি করতেন, তখন তার গলা তীক্ষ্ণ চিৎকারে লাফিয়ে উঠে চারদিকের বাতাসকে যেন ছিঁড়ে খুঁড়ে ফেলতো, যেন বেরিয়ে আসতো কলকাতার এক ক্লান্ত মধ্যবিত্ত যুবকের আরতি। এই যে ব্যাপারটা, এটা তিনি করতেন, কিন্তু আবৃত্তির যে শর্ত সেটাকে লঙ্ঘন না করে। তাহলে দেয়ালটা কোথায়?
যেটা ডিঙিয়ে গেলে ভালো আবৃত্তি হয়ে যাবে একটা খারাপ অভিনয়, সেটা কে বের করবেন? এটা আবৃত্তি শিল্পীকেই বের করতে হবে, বাচিক শিল্পীকেই বের করতে হবে। এখন মনে রাখতে হবে যে এই যে কণ্ঠস্বর, আমরা তো কণ্ঠ দিয়ে সব করি, আমার বিষয়টা হচ্ছে স্বরচর্চা, স্বরক্ষেপণ ও শ্বাস নিয়ন্ত্রণ। তাহলে এই যে স্বরচর্চা, সেটা কিসের? কণ্ঠস্বর, কণ্ঠ এবং স্বর, কণ্ঠের মধ্যে দিয়ে স্বরটা বেরোবে। তাহলে আমরা জানি যে প্রত্যেকটি মানুষের কিন্তু কণ্ঠস্বর ভিন্ন ভিন্ন রকম। আজকে যারা পড়ছিলেন কবিতা, আবৃত্তি করছিলেন, দেখা যাবে এক একজনের গলা এক এক রকম। এই যে বিভিন্নতা রয়েছে, এই স্বাতন্ত্র্য রয়েছে, এটা কিন্তু অন্যান্য প্রাণীর মধ্যে নেই, মানুষের মধ্যেই আছে। কাজে এটাকে মাথায় রাখতে হবে। এটাকে মাথায় রেখে যদি আমরা ভাবি, তাহলে আমাদের ভাবতে হবে একটা কথা। আমাদের যিনি ইএনটি স্পেশালিস্ট এবং আমাদের খুব বন্ধু মানুষ, দাদার মতো, ডাক্তার শান্তনু বন্দ্যোপাধ্যায়, তিনি বলতেন যে মানুষের মধ্যে একটা হারমোনিয়াম আছে, এই হারমোনিয়ামের মধ্যে রিড আছে, সেখানে বেলো আছে, রেজোনেটর আছে। তাহলে কোনটা কি, কিসের কাজ কোনটা, এটা বুঝতে হবে। যেমন ধরা যাক রিড কোনটা, ঠোঁট, দাঁত, জিভ, আমাদের ভোকাল কর্ড, ষড়যন্ত্র, এইগুলো। বেলো কোনটা, লাংস। আর রেজোনেটর, ফ্যারিংস, নোজ, সাইনাসেস, এগুলো। তাহলে শিক্ষকের কাজটা কি? আমরা যারা শিখবো বা আমরা চেষ্টা করবো অন্যকে বোঝাতে, আমাদের কাজটা হবে যে কিরকম ভাবে এই রেজোনেটরটাকে আরো বাড়ানো যায়, এইটা হচ্ছে আমাদের কাজ। সেটা বাড়ালে বুঝতে পারা যাবে যে কি আমরা করতে চাই, আমরা কোন কথাটা বলতে চাই। এখন সেখানে তো দেখা যায় দু ধরনের শেখানো যায়। কেউ কেউ আছেন খুব চেনা জানা কবিতার মধ্যেই থাকো, তাহলে কি হয়, আমার সুবিধা হয়, বেশি খাটতে হয় না, কতগুলো ট্রিক্স আছে, শিখিয়ে দিলাম, হয়ে গেল। আর একটা হচ্ছেন যারা প্রকৃত শিক্ষক, তারা কি করেন, তারা ছাত্রছাত্রীর যে বোধ, এই বোধ সম্পর্কে সচেতন করে দেবেন, কারণ তিনি হচ্ছেন সবচেয়ে ভালো শিক্ষক। এই যে বোধের জায়গাটা, এটাও কিন্তু এখন জানা গেছে যে এই বোধেরও একটা কিন্তু মাথার মধ্যে একটা সেন্টার আছে। এই যে বোধের যে সেন্টারটা, এটাকে আবিষ্কার করতে হবে। এটা যে আমরা আবিষ্কার করতে পারি, তাহলে কিন্তু বুঝতে পারবো যে আমাদের কাজটা কি। তাহলে সবাই তো তাহলে অভিনয় করতে পারতো, সবাই তো আবৃত্তি করতে পারতো। যার ভালো গলা আছে, কণ্ঠ আছে, তিনি ভালো আবৃত্তিকার হতে পারতেন, তিনি ভালো গায়ক হতে পারতেন। হয় না কেন? হয় না কারণ এই ব্যাপারটা যাতে সবাইকার কিন্তু নেই। এইটা যদি আমরা বুঝতে না পারি, তাহলে কিন্তু আমরা এগোতে পারবো না। আবার খেয়াল রাখতে হবে যে কি বলবো, যে আমরা প্রায় ভাষা বলে একটা ব্যাপার আছে, যেটাকে প্যারা ল্যাঙ্গুয়েজ বলে, সেটা সম্পর্কেও আমাদের কিন্তু একটু সচেতন থাকতে হবে। যেমন ধরা যাক, যখন আবৃত্তিটা হচ্ছিল প্রথম দিকে, কে একটু হাসছিলেন, কে একটু ঠোঁট একটু কুঁচকালেন, এই যে জায়গাটা, এটা হচ্ছে, এটাকে আমরা বলতে পারি প্রায় ভাষা, প্যারা ল্যাঙ্গুয়েজ। কণ্ঠস্বর একটু উঁচু যখন হচ্ছে বা ফিসফিসানির পর্যায়ে চলে যাচ্ছে, এটা কিন্তু আমার ওই প্রায় ভাষারই কিন্তু প্রকাশ হচ্ছে। যে কারণে এই যে এতগুলো ব্যাপার, যেগুলো আমি ছোট্ট করে বলার চেষ্টা করলাম, কারণ সময় খুব কম, সেই জন্য সৌম্যমিত্র একটা কথা বলেছিলেন, তা হচ্ছে যে গভীর উপলব্ধির কণ্ঠ তৈরির জন্য স্বরপ্রক্ষেপণের অনুশীলন দরকার। এই যে অনুশীলনটা কেন দরকার? যে বারবার করতে 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 দেখা যাবে যে আমি তা পুরো কন্ট্রোলটা আমার এসে গেছে। আমার সঙ্গে একবার আলাপ হলো যখন অজিতেশ বন্দ্যোপাধ্যায়, প্রথম আলাপ, তিনি প্র্যাকটিস করছেন কোন কবিতা দিয়ে, না ঝড়ের খেয়া, দূর হতে কি শুনিস বলে যাচ্ছেন। দিয়ে বলতে বলতে বলছেন, দেখো আমি এটা চেষ্টা করছি, আস্তে পুরো হাওয়াটা নিলাম, নিয়ে আমি করছি 5 লাইন, 10 লাইন পরে থেমে যাচ্ছি, আর একটু ভালো করে করলাম। পরের দিন দেখলাম উনি এক নাগাড়ে প্রায় 22টা পংক্তি বলে দিলেন এক নিঃশ্বাসে। এটা কিন্তু কোনো যে তার বিশেষ ক্ষমতা তা নয়, তিনি এটা বারবার মানে অনুশীলন করতে 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 এটা পৌঁছেছে। ফলে কণ্ঠস্বর কি হয়, অবলীলায় উপরের দিকে উঠে যায়, আবার প্রয়োজনে আমি কিন্তু আবার সঙ্গে সঙ্গে নামিয়েও আনতে পারি। কাজে এই উচ্চারণ, শ্বাসাঘাত, বাক্য উচ্চারণ,
ছন্দ লয় জ্যোতিকে বজায় রেখে করতে হয়, এই জায়গাটা আমাদের বুঝতে হবে। কারণ আমি বুঝতে পারছি যে আমার মাথা বলছে, অর্থাৎ মস্তিষ্ক বলছে, নির্দেশ পাঠাচ্ছে আমার কাছে যে এইখানে কিন্তু বক্তব্যটা এই, আর ছন্দ বলছে যে তুমি এখানটা একটা জ্যোতি দাও। তাহলে আমি কি করব? তখন আমার স্বরক্ষেপণটা এমন ভাবে হবে, স্বরক্ষেপণটা আমার এমন জায়গায় যাবে যে আমাকে তখন বুঝতে হবে যে আমি যে এই কাজটা করছি, এই কথাটা বলছি, তাহলে এটা কিন্তু এভাবে বললে হবে না। আমার স্বরক্ষেপণের কায়দাটা তখন অন্যরকম হবে। আমি কখন একটু গলাটাকে নামিয়ে দেব এবং নামিয়ে বেসটাকে ব্যবহার করব। আবার করতে করতে আমি যে শব্দটায় জোর দিতে চাই সেইখানে একটা জায়গা আমরা দিলাম। এবং এই যে জায়গাটা, এই জায়গাটা আমাদের কিন্তু বুঝতে হবে। আমরা অনেক সময় করি কি, যে দেখছি অডিয়েন্স আছে সামনে, তারা শুনছে, আমি বলতে শুরু করলাম। এখন আমি যদি খুব ইনভলভ হয়ে বলে আমি ঠিক করে গেছি এই কটা কবিতা বলবো, আমি শুরু করেছি, দেখছি সামনে গোলমাল হচ্ছে, তাহলে কি করা যায়? আমি বুঝলাম এই অডিয়েন্স এই কবিতাটা কিন্তু নেবে না। আমি সঙ্গে সঙ্গে ভাবছি পরের কবিতা কোথায় যাব এবং সেটা কোন উচ্চগ্রামে করব নাকি নিচু থেকে ধরব। এইগুলো কিন্তু অভিজ্ঞতার মধ্যে দিয়ে এটা শিখতে হয়। তাহলে এই যে গলাটাকে তোলা, এটাকে বলা হয়, এর জন্য কতগুলো আমাদের নিয়ম আছে। দমটাকে কিভাবে রাখবো, যখন আমার মনে হবে যে মাইক্রোফোনটা সামনে আছে তখন একভাবে বলবো, যখন মাইক্রোফোন নেই তখন আরেকভাবে বলবো। মাইক্রোফোন থাকলে সেটাকে ব্যবহার করতে হলে দেখা যাবে, যেটা পবিত্রতা বলছিলেন, যে আমি যখন উচ্চারণ করছি তখন মোমবাতিটা নড়ে যাচ্ছে কিনা, আলোটা, শিখাটা, অর্থাৎ এমন ভাবে ছুটতে হবে যেন সেখানে গিয়ে ধাক্কাটা না দেয়, একটুও কাঁপন আসবে না, একটু হাওয়া বেরোবে না, এমন ভাবে করতে হবে। এটা কিন্তু নিয়মিত অভ্যাস করে করে কিন্তু এগুলো হয়ে যাবে, যেটা প্রদীপ ঘোষ অসাধারণ পারতেন। একদম প্রায় মানে কিসিং জায়গায় নিয়ে গিয়ে উনি যখন আবৃত্তি করতেন, একটা অসাধারণ একটা এফেক্ট আসত। হঠাৎ ঠিক হলো যে এইখানটাতে আমি একটু হসন্ত দিয়ে দিই, দিলে পরে কি হবে, ইকোটা হয়ে যাবে। তাহলে আমার কিন্তু ওইখানেতে মাইক্রোফোনটাকে ব্যবহার করে নিলাম। যদি মাইক্রোফোন না থাকে তাহলে কি করতে হবে? তখন আমার পজটাকে দিতে হবে, এবং পজটা দেওয়ার আগে একটু স্পিড দিয়ে পজটা যেই দেবো, সঙ্গে সঙ্গে পজটা কিন্তু একটা যেন ই করতে সৃষ্টি করবে, যখন চারদিকটাতে, যদি হলের ভেতরে হয়। হলের বাইরে হলে আবার তখন কিন্তু আরেক রকম। কাজে এই এতগুলো দিক কিন্তু আবৃত্তিকারকে বা আবৃত্তি শিল্পীকে বা বাচিক শিল্পীকে মনে রাখতে হবে। আমি কোথায় আবৃত্তিটা করছি, হলের ভেতরে না বাইরে, আমার সামনে মাইক্রোফোন আছে কি নেই। মাইক্রোফোন যদি থাকে তাহলে এইভাবে, আর মাইক্রোফোন যদি না থাকে তাহলে আমাকে শোনাতে হবে। তখন কিন্তু ওই শুধু বেস ব্যবহার করলে হবে না। অনেক সময় দেখা যায় যে কে কেমন আছো, এটা দিয়ে আমি, মাইক্রোফোন না থাকে তাহলে কিন্তু ফার্স্ট রেট বেস শুনতে পাচ্ছি, আমি ডাকবো, এই যে শুনছেন, এটা একরকম, এই যে শুনছেন, এটা আরেক রকম। তাহলে এটা মাইক্রোফোন থাকলে আমি অনেক সহজে করতে পারবো, মাইক্রোফোন না থাকলে আমার কিন্তু সেটা অন্যভাবে করতে হবে। তো সেইখানে একটা ব্যাপার হচ্ছে এই, যে বাতাসটা কি, বাতাসটা হচ্ছে ষড়যন্ত্রের বারুদ। এই যে বাতাসটাকে নিয়ন্ত্রণটা কিভাবে করতে হবে, এই যে নিঃশ্বাস নেব, নিঃশ্বাসটা নেওয়া এবং নিঃশ্বাসটা ছাড়া, এই দুটোকে কিন্তু অভ্যাস করতে হবে। গভীরভাবে নিঃশ্বাস নিচ্ছি, হোল্ড করছি, তারপর আস্তে 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 ছাড়ছি। এর জন্য কিন্তু ব্রিদিং এক্সারসাইজ করতে হয়। তা যদি না করা যায় তাহলে দেখা যায় আমার গলা ভেঙে যাচ্ছে। এই যে ডায়াফ্রাম ব্রিদিং এর কথাটা বলা হয়, সেটা কি খুব কঠিন জিনিস না? প্রাণায়ামের কথাটা যে বলা হয়, সেটা কি খুব কঠিন ব্যাপার না? আমি একটা দিক বন্ধ করলাম, 1 থেকে 10 আমি নিঃশ্বাসটা নিলাম, তারপরে আবার এদিকটা দিয়ে ছাড়লাম, এরকম ভাবে করতে আরম্ভ করলাম। করতে 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 দেখা যায় পরিষ্কার হচ্ছে ব্যাপারটা। রেগুলার প্র্যাকটিস করতে হবে। ঠিক সেরকম রাত্রে নিঃশ্বাসটা নিলাম, নিয়ে দেখা যাচ্ছে প্রচন্ড পেটা, যখন কথাটা বলছি তখন আস্তে আস্তে ছাড়তে ছাড়তে বলছি। একটা দীর্ঘ একটা যদি পংক্তি থাকে, আমার কোনো বলতে অসুবিধা হবে না। এই কথাটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। আমরা অনেক সময় করি কি, ধরা যাক যে একজন আবৃত্তি করছে, উড়ে কুন্তল, উড়ে অঞ্চল, উড়ে বনমালা, বায়ু চঞ্চল, আমরা এটা কি হচ্ছে, এরকম ভাবে কেটে কেটে বলছো কেন? বলছে আমি পরীক্ষা করছি। আর পরীক্ষা করার আগে তুমি আমায় শোনাও তো পুরোটা একদম, যে উড়ে কুন্তল, উড়ে অঞ্চল, উড়ে বনমালা, বায়ু চঞ্চল, বাজে কঙ্কন, বাজে কিঙ্কিনি, মত্ত বল দে দোল দোল, তুমি একদমে বলো তো। তখন দেখছি সেটা পাচ্ছে না। তাহলে সে এটাকে অ্যাভয়েড করার জন্য তার একটা পদ্ধতির কথা বলে, যে আমি একটু অন্যরকম ভাবছি বলে,
সেইটাকে আশ্রয় করছে। এটা হচ্ছে ফাঁকিবাজি। কিন্তু আমি যদি ডায়াফ্রাম ব্রিদিংটা করতে পারি তাহলে কিন্তু অতি সহজেই আমি কিন্তু এইগুলো করতে পারবো, এই কাজটা করতে পারবো। কাজে আমাদের এই যে স্বরনিয়ন্ত্রণ বা স্বরক্ষেপণ, এটা যদি করতে হয় তাহলে এই নিঃশ্বাসের এই কাজটা আমাকে নিয়মিত চর্চার মধ্যে রাখতে হবে, অর্থাৎ ডায়াফ্রাম ব্রিদিং এর প্র্যাকটিসটা করতে হবে। দীর্ঘ পংক্তি একদমে বলাটা অভ্যাস করতে হবে। প্রথম দিন হয়তো দেখা যাবে একটু পারছি, তারপর দিন আরেকটু বাড়বে, দেখা যাবে 1 মাস পরে ব্যাপারটা কিন্তু অনেক দূর চলে যাবে, এবং তখন কিন্তু আর কোনো অসুবিধা হবে না। তখন মনে হবে, পরে নিজেই শুনলে পরে মনে হবে এটা আমি পারছি। তাহলে এর মধ্যে অন্য কি, এর মধ্যে বিজ্ঞানটা আছে। তা যদি না থাকে তাহলে কি হয়, ধরা যাক আমি খুব জোরে বলছি, আমাকে বলে একটু আর শুনতে পাচ্ছি না, আমি আরেকটু জোরে বললাম, আমার গলায় চাপ পড়ছে। এই গলায় চাপ পড়লে যেটা হয়, এখানে কিন্তু একটা তখন গলার ক্ষতি হতে আরম্ভ করে, একটা নুডুল তৈরি হয়ে যায়। এই নুডুল তৈরি হয়ে গেলে কিন্তু মুশকিল, তখন কিন্তু সেটা খারাপ জায়গায় চলে যায়। সেটা যাতে না হয় তার জন্য এইখানে চাপটা, গলায় যেন চাপটা না পড়ে, চাপটা যেন মনে হয় যে নিচের থেকে উপরে উঠছে। এটা প্র্যাকটিস করতে হলে কিন্তু আমার ডায়াফ্রাম ব্রিদিংটা করতেই হবে। কাজে যে কথাটা আমি বলছিলাম পরপর যে গভীর উপলব্ধির জন্য কণ্ঠ তৈরি করতে হবে, ক্ষেপণের জন্য নিয়মিত আমাকে একটা অনুশীলন করতে হবে, ডায়াফ্রাম ব্রিদিংটা প্র্যাকটিস করতে হবে, প্রাণায়ামের ব্যাপারটা আমায় জানতে হবে, এবং বাতাসকে যে গ্রহণ করা এবং ছাড়া, নিয়ন্ত্রণ করা, এই নিয়ন্ত্রণের যে ব্যাকরণ, সেটাকে আমাকে কিন্তু আয়ত্ত করতে হবে। অনেক সময় দেখা যায় খুব সুন্দর গলা শুরু করলে, দেখা যাচ্ছে একই স্কেলে চলেছে, খানিকক্ষণ পরে ওই ভালো গলার ভালোত্বটা ক্লান্তিকর হয়ে পড়বে যদি না ভেরিয়েশন আসে। এই ভেরিয়েশন আনার জন্যই কিন্তু আমার গলার চর্চাটা দরকার, কণ্ঠ চর্চাটার প্রয়োজন আছে। ধরা যাক আমাদের এখন, মানে আমাদের চেয়ে তো অনেক ছোট সুবীররা, হ্যাঁ অনেক ছোট, সে 21-22 বছরের ছোট হবে, তা এখন তো ওদের সময়, ওরা এখন আরো ভালো করে করবে। আমাদের করতে গেলে হয়তো অসুবিধা হবে, নতুন করে করতে গেলে গলায় চোট পেতে পারি, এবং গলা যদি এখন নষ্ট হয়ে যায় আর গলা তৈরি করা যাবে না। কিন্তু যারা কম বয়সী, যারা 3-এর ঘরে আছে, 2-এর ঘরে আছে, একদম কম, তাদের পক্ষে কিন্তু এটা প্র্যাকটিস করতে, এখন থেকে যদি করতে আরম্ভ করে অনুশীলন, তারা দেখা যাবে যে তারা কিন্তু অন্য একটা জায়গায় পৌঁছে যাচ্ছে, যেটা তাদের ভবিষ্যতে কিন্তু একজন সার্থক বাচিক শিল্পী হয়ে উঠতে সাহায্য করবে। এইটা কিন্তু আমাদের বুঝে নিতে হবে। আবার মনে রাখতে হবে যে আমি দেখছি যে কবিতা, কি ধরনের কবিতা বাছা হয়, দেখবেন একটু নাট্যধর্মী কবিতা বাছার ট্রেন্ড আছে। লিরিক কবিতা চট করে কেউ পড়তে চায় না। লক্ষ্য করে দেখবেন আজকেও নাটক যেখানে আছে, সেই কারণটা কি, ওই নাটকীয়তা দিয়ে কিন্তু মানুষকে অ্যাট্রাক্ট করার একটা চেষ্টা আছে, কিন্তু সেটা কিন্তু যেন মেলোড্রামা না হয়ে যায়। সেই জন্য বলা হয় যে অভিনয় যদি আবৃত্তিধর্মী হয় তাহলে সেটা মেলোড্রামা তৈরি করে, আর নাট্যধর্মী যদি হয়ে যায় তাহলে তার যে সূক্ষ্ম রস, সেটা কিন্তু ব্যাহত হয়। সেই জন্যই কোনখানে আমি এমফ্যাসিস দেব, কোনখানে আমি পজ দেব, কোনখানে পজটা শুধুমাত্র ছন্দ দিয়ে আসছে না, আমার যুক্তি দিয়ে আসছে, আমার মাথা বলছে যে তুমি এটা করো, কারণটা কি, এই কথাটা তুমি বলতে চাও, তুমি এই কারণে এটা করো। তাহলে যুক্তির সঙ্গে কিন্তু তখন এই ছন্দ, তার কিন্তু একটা দ্বন্দ্ব হচ্ছে। সেই দ্বন্দ্বকে অতিক্রম করাটা কিন্তু ভালো আবৃত্তিকার বা ভালো বাচিক শিল্পীর কিন্তু কাজ। তা যদি না করে তাহলে কিন্তু অনেক বলা হবে, কিন্তু কখনোই সেটা কিন্তু একটা সার্থক শিল্প হয়ে দাঁড়াবে না। এই যে কথাটা বলছি এই জন্যে যে অনেকে বলেন তাহলে আমরা কি করব, কতক্ষণ প্র্যাকটিস করব, আমার তো গলাটা ভেঙে যাচ্ছে, গলাটা চিড়ে যাচ্ছে, তাহলে কি ওষুধপত্র খেতে হবে? মনে রাখতে হবে যে ওইসব কোনো টোটকা দিয়ে কিন্তু হয় না। ওই জন্য আমরা একটা অনুষ্ঠান করেছিলাম যে কণ্ঠস্বর বিশ্বাসেও বিজ্ঞান, সেখানেতে এই কথাটা বলা হয়েছিল যে বিশ্বাস বলছে যে তুমি এটা খেলে খুব ভালো হবে, একটু মাখন দাও, একটু অমুক খাও, একটু বজ এসব দাও, মুখের ভেতর একটু এই জিনিসটা রাখো, তাহলে কিন্তু না হয় না, তাতে গলা আরো ড্যামেজ হবে, আরো খারাপ হবে। তাহলে গলাটা কিন্তু ঠিক রাখতে হলে আমায় কিন্তু এই নিয়মগুলো মানতে হবে। যেমন ধরা যাক যে অনেক সময় যারা শেখান ছোট বাচ্চাদের, তাদের বলা হয় এদের কিন্তু কখনো ওই স্কেলে তোলাটা শেখাবেন না, কারণ 6 বছর পর্যন্ত একজনের যে আমাদের যে ষড়যন্ত্র, সেটা কিন্তু ম্যাচিওর হতে সময় নেয় 6 বছর বয়স পর্যন্ত। ততক্ষণ পর্যন্ত বলছেন যে হারমোনিয়াম বাজাতে দেবেন না, হারমোনিয়ামের সুরে যেন সে গলা না মেলায়, তাহলে কিন্তু তার ভবিষ্যতে
তার গলার ক্ষতি হয়ে যাবে। এটা কিন্তু যারা আবৃত্তি শেখাচ্ছেন তাদেরও আমাদের মনে রাখতে হবে এই ব্যাপারটা। তাহলে রেওয়াজ কতক্ষণ করব? এই যে গলাটা যে রাখতে হবে আমায় তো নিয়মিত প্র্যাকটিস করতে হবে। কতক্ষণ করব? এরও কিন্তু সময় আছে। যারা নতুন করছেন তাদের একরকম, আর যাদের গলাটা তৈরি হয়ে গেছে নিয়মিত করতে করতে তারা একটা জায়গায় পৌঁছে গেছেন, তারা কিন্তু এই সকালে হালকাভাবে গুনগুন করেও করেন, তাতেও তাদের কিন্তু অনেক কাজ হবে। যে কাজটা কিন্তু অনেক সময় আমরা দেখছি যে আমরা অনেকে কিন্তু এই গলাটা ভেঙে যাচ্ছে, চিড়ে যাচ্ছে, তবু চিৎকার করে যাচ্ছি। এটা হয়ে যায় এবং এর ফলে গলাটা কিন্তু নষ্ট হয়ে যায়। কিছুদিন পর দেখা যায় যে 50-এর পরে, 60-এর পরে গলাটা হঠাৎ খারাপ হয়ে গেল। এই যে হঠাৎ খারাপ হয়ে যাওয়াটা এটা কিন্তু এমনি হয়। দীর্ঘদিন ধরে এই ভুলভাবে ব্যবহার করা কণ্ঠকে, তার থেকেই কিন্তু এটা হয়ে যায়। সেই জন্য বলা হয় যে আপনারা ঠিক করুন যে কোনখানে ওই বোধের যে সেন্টার থেকে সে আমায় কি বলছে। সে যদি বলে তুমি এখানটা এরকম ভাবে করো, তাহলে সেইভাবে করতে হলে আমার কণ্ঠটা কোন স্কেলে নিয়ে যেতে হবে। যদি ওই স্কেলে নিয়ে যাই তাহলে সেখানে কি আমি শুধুমাত্র গলা দিয়ে নিয়ে যাব? না, তাহলে আমি কিন্তু ওই ডায়াফ্রাম ব্রিদিং বলা হোক বা প্রাণায়ামের মধ্যে দিয়ে যে আমার দমটা হোল্ড করার যে অভ্যাস করে সেটা করা হোক, তার মধ্যে দিয়ে আমায় কিন্তু সেখানে পৌঁছতে হবে। কাজেই এই যে গোটা শরীরটা যে আমাদের একটা যন্ত্র, ইনস্ট্রুমেন্ট, এইটা মাথায় রেখে আমাকে বুঝতে হবে যে আমার গলার সীমা কতটা। আমরা অনেক সময় করি কি, অমুক ও যখন পারছে আমি পারবো না কেন? না, সবাই সবটা পারে না। দেখা যাবে একজনের উঁচুতে কিন্তু খুব ভালো যাচ্ছে গলাটা, কিন্তু তার বেসটা কিন্তু খুব ভালো না। আবার যিনি ভাবছেন যে আমি অত উঁচুতে উঠতে পারছি না, তার কিন্তু নিচের দিকটা খুব ভালো বলছে। তাহলে কি করা যায়? তাহলে সেখানে নিজের সীমাটাকে কিন্তু বুঝে নিতে হবে যে এই পর্যন্ত আমি যাব, তার বাইরে কিন্তু আমি যাব না। কারণ এর বাইরে গেলে পরে আমার গলা কিন্তু পারমিট করবে না, কারণ প্রত্যেকের শরীর কিন্তু এক নয়, একরকম নয়। এই জিনিসটা যদি বুঝতে পারি তাহলে কিন্তু আমরা এই যে কণ্ঠস্বরের কথা বলা হচ্ছে বা যে আজকের যে বিষয়টা যেটা বলা হয়েছে, সে বিষয়টার দিকে আমরা তাহলে সত্যি করে আহ, তার মধ্যে আমরা একটা মাত্রা যুক্ত করতে পারবো। তাহলে স্বরচর্চা অর্থাৎ নিয়মিত প্র্যাকটিস, প্র্যাকটিস করার সময় আমার দম নেওয়ার অভ্যাস ইত্যাদি, স্বরক্ষেপণের সময় যখন খালি গলায় তখন একরকম, যখন মাঝরাত্রে তখন একরকম, আর যখন রাস্তার মোড়ে স্ট্রিট কর্নার যেখানে হচ্ছে সেইখানে যখন কবিতা বলতে হবে তখন ছোটটা আরেক রকম। এইটা এই যে বিভিন্ন মাত্রায় বিভিন্ন জায়গায় এটাই কিন্তু প্র্যাকটিস করতে হবে, দাঁড়িয়ে হাঁটতে হাঁটতে করতে হবে। বাড়িতে যখন প্র্যাকটিস করা হবে একটু পাছাড়ি করতে 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 হবে। তাহলে কি হয়, আমার যে ব্লাড সার্কুলেশন ঠিক থাকে। এবং এটাও খেয়াল রাখতে হবে যে গলা ঠিক রাখতে হলে শরীরটা ঠিক রাখতে হবে। শরীর ঠিক রাখতে হলে নিয়মিত কিন্তু আমাকে পরিশ্রম, এক্সারসাইজ করতে হবে। অন্তত নিদেন পক্ষে রোজ আধ ঘন্টা থেকে 40 মিনিট হাঁটতে হবে। শুধু হাঁটার জন্য হাঁটা, তার মধ্যে দিয়ে যে আমার তৈরি হবে, আমার দেহটা কিন্তু অনেক বেশি মানে সহ্য করতে পারবে, নিতে পারবে এবং আমার গলা ভালো থাকবে। আর তার সঙ্গে আরেকটা ব্যাপার খেয়াল রাখতে হবে যে ঠিক পরিমাণে জল খাওয়া। জলটাকে বলা হয় আমাদের শরীরের মোবিল। গাড়িতে যেরকম মোবিল না দিলে চলবে না, ঠিক সেই রকম জলটাও কিন্তু খেতে হবে অন্তত দিনে 12-13 গ্লাস জল, স্ট্যান্ডার্ড গ্লাসে। সেটাও কিন্তু তারও একটা নিয়ম আছে। সেটাও আমাদের শান্তনুদা লিখেছিলেন একবার, আমি নোট করে রেখেছি যে সকালে খালি পেটে এত খাবো, প্রাতরাশে মানে ব্রেকফাস্টের সময় এতটা খাবো, তার 2 ঘন্টা পর এতটা খাবো, আবার যখন লাঞ্চ হবে তার আগে পরে কতটা খাবো, আবার টিফিন বিকেলবেলা তখন খাবো, সন্ধ্যায় খাবো, ডিনারের সময় খাবো, আবার বেড টাইমে খাবো। এই যে জল পান করাটা, হ্যাঁ, এটাও কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে। এটা যদি কম হয়ে যায় তাহলে কিন্তু গলা কিন্তু ড্যামেজ হয়। কাজে এতগুলো দিক কিন্তু আমাদের এই যে আলোচনার মধ্যে এসে যাচ্ছে যে একদিকে যেরকম স্বরচর্চা করা, অর্থাৎ আমি যদি হারমোনিয়ামে প্র্যাকটিস করি, অর্থাৎ ভালো আবৃত্তিকার হতে হলে কিন্তু একটু আমাকে ওই প্র্যাকটিসটাও রাখতে হবে যে কিভাবে ওই হারমোনিয়ামেতে রিডি মানে করা আর কি, সারে গামা পাদা নিসা যেভাবে করতে হয় এইভাবে কিন্তু আস্তে আস্তে তুলতে হবে। এবং সেই রকম ভাবে কিন্তু এক একটা কবিতা ধরে নিতে হবে যে আমি এই কবিতাটা এইভাবে তুলব। আজি এ প্রভাতে রবির কর, কেমনে পশিল প্রাণের পর, নেক্সট স্কেলে চলে যাচ্ছে, আরেকটা স্কেলে চলে যাচ্ছে, এইভাবে যেতে যেতে আবার নামিয়ে আনতে হবে। এটা কিন্তু হঠাৎ যদি নেমে যায় গলা চটকে যায়, তাহলে নামাবার সময় ঠিক ওইভাবে নামতে হবে। তারপর যখন অভ্যস্ত হয়ে যাব তখন আমি চাইলে পরেই একদম ওপর থেকে একদম নিচে এক চান্সে নিয়ে আসতে পারবো। এই অভ্যাসটা কিন্তু অত্যন্ত জরুরি
এবং তা করতে হলে কিন্তু এই শ্বাস নিয়ন্ত্রণের যে ব্যাপারটা সেটা চলে আসে। আরেকটা কথা আমাকে যেটা বলা হচ্ছিল যে মাইক্রোফোন প্রথমেই কিন্তু যারা পারফর্ম করেন তারা কায়দা করে দেখে নিতে হয়। অর্থাৎ নমস্কার, আবার একটা দেখছি নমস্কার না নমস্কার একজন প্রশ্ন করেছিলেন, তো ওটা নমস্কারও হয় নমস্কারও হয়, মঞ্চ না মঞ্চ, মঞ্চও বলা যায় মঞ্চও বলা যায়, এতে কোনো অসুবিধা নেই। তো এই নমস্কার যখন বলছি, হ্যাঁ আমি প্রথমে এই কবি তখনই কিন্তু আমি মাইকটা টেস্ট করে নিচ্ছি। আমি কিন্তু ওই ফুঁ দিয়ে কিংবা টোকা দিয়ে কোনো দরকার নেই, ওই কথাটা বলতে বলতেই কিন্তু আমি মাইক্রোফোন টেস্টটা করে নেব যেটা কিরকম ভাবে হচ্ছে, সেই মতো আমি নিজে পজিশন নিয়ে নেব। তার মানে কি আমি অ্যালার্ট থাকছি, আমার মাথা কিন্তু একদম সচেতন আছে যে এর মানে এই পর্যন্ত আমার এদিকে থাকলে ঠিক হচ্ছে না, এখানটা থাকলে ফ্লপ আসতে পারে, অতএব আমি এইভাবে মাইক্রোফোনটা নিলাম। এইভাবে কিন্তু প্র্যাকটিসটা করতে হয়। এই প্র্যাকটিসটা করলে দেখা যাবে যাদের খুব ফ্লপ আসলে আসবে না, একদম নিশ্চিত ভাবে বলতে পারি কখনোই আসবে না। কাজে এই জায়গাটা যদি আমরা মনে রাখি, তখন আমরা দেখব যে আমাদের স্বরচর্চা, স্বরক্ষেপণ, শ্বাস নিয়ন্ত্রণ এই তিনটে মিলে একটা অন্য একটা শিল্পের জন্ম দেবে, যেটা কিন্তু একজন যখন পড়বে সে যেরকম ভাবে পড়বে, আর যিনি চর্চা করে এসছেন তিনি যেভাবে পড়বেন, দুটো কিন্তু একদম দুরকম। ধরা যাক আমি একটা জায়গা বলছি যে টিনের তলোয়ার নাটক, সেখানে প্রিয়নাথ মল্লিক, সে কি বলছে, I shall fight you for this, I shall take you on 12, come on। মানবো না, হার মানবো না, সব তো ছেড়েছি, গৃহে রাজসিক বৈভব, মাতৃক্রোড়ে স্নেহ সিঞ্চন, আমি স্বেচ্ছায় বরণ করেছি ক্লেশ আর দারিদ্র, বিকজ I leave my country, one kind wish from thee। হঠাৎ বাইরে থেকে ডাক আসছে, এ সালা তিয়া ঘোড়া পাকড় সালা, কামিং এট ওয়ান্স। দেখুন এই যে মাঝখানে একজন বাইরে ডাকছে, সেটার সময় গলাটাকে অন্য জায়গায় নিয়ে গেলাম, আমি পেটটাকে কি করেছি তখন গুটিয়ে নিচ্ছি আস্তে আস্তে, এবং তারপরে যখন বলছে আমার গলায় কিন্তু এখানে চাপটা পড়ছে না। এই জায়গাটা কিন্তু একদিনে হয় না, এটা করতে করতে প্র্যাকটিস করতে একদিন দেখবেন খুব সহজেই বলতে পারছেন। তখন ওই গ্রামনগর মাঠপাথার এটা কিন্তু আর তখন বলতে একটা স্কেল আটটা স্কেল উঠে যাবেন, আপনার গলায় কোনো চাপ পড়বে না। এই কথাটা আমাদের মনে রাখতে হবে, এবং এইটা এই জন্য বারবার এই কথাটা বলছি যে আমরা বেশিরভাগ ক্ষেত্রে আমরা এই তালিমটা করি না, আমরা কি করি, ফাঁকি মারি। কিরকম ফাঁকি মারাটা বুঝে নিতে হবে, যে আমি জানি যে আমার কণ্ঠটা খুব ভালো, আমি নিজের কণ্ঠের প্রেমে নিজেই একদম মুগ্ধ হয়ে আছি, আমি একটু বেশ সুন্দরভাবে পড়ে যাচ্ছি, এখন জানি 10 মিনিটের বেশি তো আমার পড়তে হবে না, তাহলে বেশ সুন্দর পড়ে গেলাম, আবার একজন পড়লেন, আবার দেখা যাবে যে কিন্তু ভ্যারিয়েশন আসছে না, সবাই একটা ধরনের পড়ে যাচ্ছে। সেই জন্য কিন্তু ঠিক করতে হয় কি, যে গলাটাকে এই নিয়ন্ত্রণ করতে হয়, উপরে তুলতে হয়, নিচে নামাতে হয়, নাটক থাকবে কিন্তু সেটা খুব নিয়ন্ত্রিত নাটক। এই নিয়ন্ত্রণটা কিন্তু আসল, আমি কতটা নামাবো, কতটা নাটকীয়তায় যাব, একটুখানি কবিতা যেটুকু ডিমান্ড করছে, বা আমি তো কবিতার প্রচারক নই, কবিতার মধ্যে দিয়ে আমি আমার কথাটা বলতে চাইছি, এই যে আমার কথাটা বলতে চাইছি সেইটা বলার জন্য আমি কতটা নিয়ন্ত্রণ করব, সেটা কিন্তু আবৃত্তি শিল্পীকেই বুঝে নিতে হবে, বাচিক শিল্পীকেই বুঝে নিতে হবে। যে কারণে বলছেন যে একটা লেখা পড়ছিলাম যে অভিনয় করার জন্য কি অনুশীলন বা তালিমের মধ্যে দিয়ে ভালো কণ্ঠস্বর তৈরি করা যায় না, এটা করা যায় না। কারণ এই জন্যে যে ভালো কণ্ঠস্বর তো নতুন করে তৈরি, যেটা আছে সেইটাকেই মার্জনা করে সুন্দরভাবে ওইটাকেই ব্যবহার করতে হবে। শচীন দেব বর্মনকে আমি কখনোই হেমন্ত মুখোপাধ্যায়ের মতো কণ্ঠস্বরে নিয়ে যেতে পারবো না, কিন্তু তিনি তার ওইটাকেই এমন ভাবে ব্যবহার করবেন যে তিনি নিজস্বতায় কিন্তু বা স্বকীয়তা দিয়ে মানুষের হৃদয়কে জয় করবেন। এইটা হচ্ছে কিন্তু আমাদের কণ্ঠস্বর সম্পর্কে আমাদের মনে রাখতে হবে। তা যদি না হয় তাহলে কি হয়, ভালো কণ্ঠস্বর থাকলে সুবিধা আছে, সুবিধাটা হচ্ছে আমায় প্র্যাকটিস করলে আরো ভালো হবে। আর যেটা দেখা যাচ্ছে কণ্ঠস্বরের মধ্যে কতগুলো মানে আঞ্চলিক ব্যাপার রয়েছে, উচ্চারণে গোলমাল রয়েছে, একটু নাকি ব্যাপার রয়েছে, তখন সেটাকে যতটা পারা যায় আমায় ঘষে মেজে তৈরি করে তার মধ্যে ফ্লেক্সিবিলিটি আনতে হবে। এই ফ্লেক্সিবিলিটি আনার কাজটা আমাদের হচ্ছে সবচেয়ে বড় দরকার, সবচেয়ে বেশি দরকার। তাই যারা আবৃত্তি করবেন, যারা আজকে শুনছেন, তাদের একটি অনুরোধ করব যে আপনারা নিয়মিত চর্চার মধ্যে থাকুন, দিনে একটা সময় রেখে দিন আবৃত্তির জন্য, তাহলে পরেই কিন্তু আমরা পারবো জিনিসটাকে ঠিক করে নিয়ে যেতে, এবং সেটা সময়টা কিন্তু
2 ঘন্টা অন্তত প্র্যাকটিস করুন। আর কতক্ষণ করবেন? যখন দেখবেন গলা আর নিচ্ছে না, ভেঙে যাচ্ছে, থামিয়ে দেবেন। সময় হয়ে গেছে, আমিও থামছি। নমস্কার। অনেক, অনেক শ্রদ্ধা এবং সত্যি, সত্যি কিভাবে রজত আমাদেরকে সমৃদ্ধ করলেন, সারা পৃথিবীর মানুষ লিখে জানালেন। আমার আর বলবার কিছু নেই। সুতরাং আমাকে যেভাবে বলে আমরা সাধারণত একটি আম বক্তৃতা শেষ হওয়ার পর বা কোনো একটি অনুষ্ঠান শেষ হওয়ার পর যে ক্লোজিং অ্যানাউন্সমেন্ট দেই, সেটা আর অবকাশ থাকছে না। কারণ মানুষ তাদের ভালো লাগার কথা তাদের মতামতের মাধ্যমে এখানে লিখে জানিয়েছেন এবং অনেকেই যে শিক্ষিত হলেন। এই যে একটা ওয়ার্কশপের মতো কাজ চলল, তার জন্য এবং পবিত্রবাবু প্রথমে যেটি বলেছিলেন, রজতদার বলার মধ্যে থেকে যেগুলো বেরিয়ে এলো এবং এরপরে রত্নাদি বলবেন আবৃত্তির অন্দরে, অর্থাৎ অন্দর থেকে তো বাহিরে, অন্দরে কিভাবে আবৃত্তিকে নির্মাণ করতে হয় সেই নিয়ে রত্নাদি বলবেন। ঠিক। কিন্তু বর্তমানে আমরা আজকেই বলবেন এই একটি বিতর্কের পরে আবৃত্তির অন্দরে নিয়ে রত্না মিত্র বলবেন। আপনারা নিশ্চয়ই প্রতীক্ষায় থাকবেন সেই মূল্যবান বক্তৃতা শোনবার জন্য। রজতদাকে অনেক, 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 অনেক ধন্যবাদ, শ্রদ্ধা এবং আমার প্রণাম। এবার আমরা চলে যাচ্ছি দ্রুত বিতর্কে। আম বিতর্কের জন্যে এই মুহূর্তে বিতর্কের বিষয়টা অত্যন্ত আকর্ষণীয়। বিতর্কের বিষয় অনায়াস শিল্পচর্চার নাম আবৃত্তি। এবং এই যে অনায়াস শিল্পচর্চার নাম আবৃত্তি, এর পক্ষে বলবার জন্য রয়েছেন কবি রামচন্দ্র পাল এবং সৌমেন। কবি রামচন্দ্র পাল, অনেক, অনেক ধন্যবাদ আপনাকে, স্বাগত এই অনুষ্ঠানে আসবার জন্য। এবং সৌমেন বসু, আমার অত্যন্ত শ্রদ্ধার কাছের মানুষ। সৌমেন বসু দীর্ঘদিন আকাশবাণীতে আধিকারিকের কাজ করেছেন, শিলিগুড়িতেও এবং কলকাতাতেও রয়েছেন। এবং সৌমেনদার এটা ঘুরে গেছে। আপনি একটু রোটেট অপশনে গিয়ে একটু ঘুরিয়ে নিন সৌমেনদা। আহ সৌমেনদা শুনতে পাচ্ছেন? এটি ঘুরে গেছে, আপনার মোবাইলটা ঘুরে গেছে সৌমেনদা, একটু মোবাইলটা ঘুরিয়ে নিন। এবার এবং বিপক্ষে বলবার জন্য, মৌসুমীর বিপক্ষে বলবার জন্য রয়েছেন সুকণ্ঠের অধিকারী অলোক রায় ঘটক, যিনি দীর্ঘদিন আকাশবাণীতে ঘোষণার কাজ করেছেন, এফএম চ্যানেলে দীর্ঘদিন ছিলেন, অথচ রেলওয়ে ডিপার্টমেন্টে কর্মরত ছিলেন। এবং আরেকজন আমার বন্ধু প্রতিম, পার্থপ্রতিম প্রাণ ডক্টর, তিনি পেশায় ডাক্তারি করলেও নেশা যারা আবৃত্তি এবং কবিতাকে নিয়ে যিনি যাপন করেন। যে কোনো মুহূর্তে ডাক্তারিকে একটু পাশে রেখে আবৃত্তির জন্য, কবিতার জন্য ছুটে যেতে পারেন এ প্রান্ত থেকে ও প্রান্ত। সকলেই আমার অত্যন্ত প্রিয় মানুষ। রামদাও আবৃত্তিকার এবং সেই সঙ্গে কবি, এবং সৌমেন দাও দীর্ঘদিন বাচিক শিল্পের সঙ্গে যুক্ত, পার্থও তাই, এবং অলোক দা তো বলাই বাহুল্য। আমরা কথা না বাড়িয়ে চলে যাই দ্রুত বিতর্কের বিষয়, অনায়াস শিল্পচর্চার নাম আবৃত্তি। শিল্পচর্চার নাম অনায়াস শিল্পচর্চার নাম আবৃত্তি। এর পক্ষে প্রথমে বলছেন, কে বলবেন? রামদা না? রামচন্দ্র পাল প্রথমে বলছেন পক্ষে, এই বিষয়ের পক্ষে। এবং 4 মিনিট সময়, 4 মিনিট পরে আমি একটি বেল বাজাবো, তারপরে আর 1 মিনিট সময়, তারপরে চূড়ান্ত বেল বাজবে। তারপরে আমরা বিপক্ষের প্রথমে পার্থপ্রতিম বলবেন এবং তারপরে অলোকদা বলবেন। রামদার সময় শুরু হচ্ছে এখন। নমস্কার। প্রথমেই আমি শ্রোতা বন্ধু যারা এখনো পর্যন্ত শুনছেন সারা পৃথিবী ব্যাপী, তাদের সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা, বড়দের আমার প্রীতি এবং প্রণাম। আর ইচ্ছে বাড়ি এবং সাথে সংলাপের সুবীরের সকলকে আন্তরিক ভালোবাসা এবং অভিনন্দন। এত বড় একটা কাজ এমন করে আবৃত্তির জন্যে এমন বিশাল আয়োজন করার জন্য। আর যে বিষয়, সেই বিষয়ে যাওয়ার আগে আমি একটা ডিসক্লেমার প্রথমেই দিয়ে রাখতে চাই যে তর্ক বিতর্কের মধ্য দিয়ে কোনো শিল্পের গুণাগুণ কম বা বেশি, ভালো বা মন্দ কিছুই করা যায় না। শিল্প তর্ক বিতর্কের মধ্যে দিয়ে শুধুমাত্র নানা দিক থেকে সেই বিষয়টির প্রতি আলো পড়ে এবং তার ফলে আমরা সমৃদ্ধ হয়ে আমরা বিষয়টি নিয়ে না অন্য রকম ভাবে ভাবনা চিন্তা করবার অবকাশ পাই। তো এরপরে আমি সরাসরি বিষয়ে আসি। বিষয়টি হচ্ছে অনায়াস শিল্পচর্চার নাম আবৃত্তি। প্রথমে এই বিষয়টি হয়তো এইভাবে নির্বাচন করা হয়েছে যে আগে আমি শুনেছিলাম যে এই বিষয়টিতে বলবার মানুষ পাওয়া যাচ্ছে না, আবার এমন প্রস্তাব হয়েছিল যে এই বিষয়টি পাল্টে নেওয়ার জন্যে। আমার কাছে মনে হয়েছে বিষয়টি খুবই ইন্টারেস্টিং, খুবই সময়োপযোগী এবং
অনিবার্য, সদর্থক এবং সত্য একটি প্রস্তাবনা, অনায়াস শিল্পচর্চার নাম আবৃত্তি। তো এখন আমি প্রথমেই যে বিষয়টি আমার মনে এসেছে তা আমি একটি অভিধান খুলে বসেছি। অনায়াস শব্দটি মানে আমরা দেখতে পাচ্ছি যে স্বতঃস্ফূর্ত, সহজ, সাবলীল, অনায়াস শব্দের অর্থ পাচ্ছি। চর্চা শব্দের মধ্যে আমরা পাচ্ছি পুনঃ পুনঃ অভ্যাস, অনুশীলন। আর আবৃত্তি মানে বারংবার পাঠ করা অথবা বারংবার অভ্যাস করা। তো এইগুলো দিয়ে আমি যখন এবার সবগুলো একসঙ্গে আমি বুঝতে পারছি যে স্বতঃস্ফূর্ত চর্চার নাম আবৃত্তি। এই আবৃত্তি শিল্পটি যে কোনো কথাটি যে কোনো শিল্পের ক্ষেত্রে প্রযোজ্য হতে পারে। সে নৃত্য শিল্পের ক্ষেত্রেও বারবার অনুশীলন করা, সেও আবৃত্তির মধ্যে পড়বে। আমরা আমাদের ক্ষেত্রে এখানে ধরবো যে আবৃত্তি শিল্পটিকে আমাদের আবৃত্তি শিল্প, যা বারংবার পাঠ করা, এই অর্থে আবৃত্তি শিল্পটিকে আমরা ধরব। কিন্তু আরো একটা বিষয় এখানে বলবার, যে আবৃত্তি শিল্পটি এই যে বিষয়টি আমরা নির্বাচন করেছি, হয়তো এরকম একটা বোধ থেকে যে আবৃত্তি মানে কবিতার বাচন মানেই আবৃত্তি। আসলে কবিতার বাচন মানে আবৃত্তি নয়, এই কথাটি আমাদের জানতে হবে, বুঝতে হবে। আসলে কবিতার বাচন, আর বাচনের পরে সেই বিষয়টি কবিতা হয়ে ওঠা, অর্থাৎ বাচনটি কবিতা হয়ে ওঠা। আরো একটা বিষয় আমাদের বুঝে নিতে হবে যে শিল্প হচ্ছে শিল্পীর ব্যক্তিগত আবেগ অনুভবের প্রকাশ। তাই যদি হয় তাহলে আবৃত্তি শিল্পীর ব্যক্তিগত আবেগ অনুভবের বিষয়। তো এবার গোটা বিষয়টা যা দাঁড়ালো, অনায়াস চর্চার নাম আবৃত্তি। হ্যাঁ, অনায়াস চর্চার নাম আবৃত্তি, কারণ চর্চার মধ্যে দিয়ে, অনায়াস চর্চার মধ্যে দিয়ে সহজ হয়ে ওঠা, সাবলীল হয়ে ওঠা, স্বতঃস্ফূর্ত হয়ে ওঠা, যখন আমরা আমাদের নিজস্ব আবেগ অনুভবকে সহজভাবে একেবারে নিজস্ব করে, আত্মীকৃত করে প্রকাশ করতে পারবো, তখনই সেটা আবৃত্তি হয়ে উঠবে। রবীন্দ্রনাথ যেরকম বলছেন যে সহজ হবি ওরে মন, সহজ হবি। এই সহজ হওয়াই হচ্ছে শিল্প সাধনা। সাধনার মধ্যে দিয়ে, নিরন্তর নিরলস চর্চার মধ্যে দিয়ে, সাধনার মধ্যে দিয়ে সহজ হয়ে উঠতে পারার সাধনাই হচ্ছে শিল্প সাধনা। তো এই প্রসঙ্গে সবসময় এই কথাটি যে সত্য, যে অনায়াস শিল্পচর্চার নাম আবৃত্তি। একটা কবিতার কথা বলি, রবীন্দ্রনাথের কথা, রবীন্দ্রনাথেরই কবিতা, যে যেমন আছো তেমনি এসো, আর করো না সাজ, বেনি না হয় এলিয়ে রবে, সিঁথে না হয় বাঁকা হবে, নাইবা হলো পত্র লেখায় সকল কারুকাজ, কাঁচল যদি শিথিল থাকে, নাইকো তাহে লাজ। যেমন আছো তেমনি এসো, আর করো না সাজ। যা কিছু সহজ তাই সত্য, তাই সুন্দর। ঘুমন্ত শিশুর মুখ দেখে আমাদের যেমন ভালো লাগে, যেমন সহজতায়, তেমনি আভরণহীন সহজতাও আমাদের সমানভাবে আকর্ষণ করে। তাই
অনায়াস আমাদের সবসময় আবৃত্তি শিল্পী চর্চা করতে গেলে সবসময় আমাদের চর্চার মধ্যে দিয়ে, যেমন আমাদের একটু আগেই আমাদের রজতদা বলছিলেন যে নিজেকে প্রকাশ করবার জন্য নিজেকে সহজ করে নেওয়া, কণ্ঠস্বরের মধ্য দিয়ে নানা রকমের যে উপাদানগুলো রয়েছে আবৃত্তির, সেগুলোর অনায়াস চর্চার মধ্যে দিয়ে আত্মীকৃত করে নিয়ে হয়ে গেছে। আমার অনায়াস ইন্টারনেটে একটুখানি অসুবিধা হচ্ছিল বলে আমি ঢুকতে পারিনি। আমি হ্যাঁ, এবার বিরোধী পক্ষের কাছে যাব। প্রথম বক্তা পার্থ প্রতিম পান। আমি ইন্টারনেটে একটু সমস্যা হচ্ছিল বলে আমি আসতে পারিনি। আপনার ৫ মিনিট বা ৪ মিনিটের সময় বলতে পারিনি। আপনার ৫ মিনিট সময় অতিক্রান্ত। এবার বিপক্ষের বক্তা কেটে যাচ্ছে, শুরু করব? শোনা গেল? হ্যাঁ, হ্যাঁ, তাহলে হ্যাঁ। শুরু মানে করব। আমি ঢুকতে পারিনি। আমার ইন্টারনেট একটু কেটে গিয়েছিল। বিপক্ষের বক্তা পার্থ প্রতিম পান। নমস্কার। আমাকে সবাই ভার্চুয়াল পচা ডিম ছোড়ার আগে কলারটা একটু তুলে নিই। আন্তর্জাতিক আবৃত্তি আলাপের আলাপ শব্দটা কিন্তু আমারই চয়ন। পরবর্তী 5 মিনিটে সেই আলাপকে কিন্তু আমি প্রলাপে পর্যবসিত করব, কথা দিলাম। প্রথমে সুবীর এবং ইচ্ছেবাড়িকে আমার কৃতজ্ঞতা এবং সব গুণীজন এবং শ্রোতাদের আমার শ্রদ্ধা জানাই। রামদা কবি মানুষ, তিনি অনায়াস সিদ্ধি অর্জন করার কথা বলে বিতর্কটিকে একটি কাব্যিক মাত্রা দিয়েছেন, কিন্তু আমি কাব্য করব না। তাছাড়া আমি মনে করি তর্ক বিতর্ক নিষ্ফল নয়, এই পথে আলো জেলে এ পথেই আবৃত্তির ক্রমসিদ্ধি হবে। তাই আমার কথায় হয়তো কিছু রূঢ় যুক্তি থাকবে, কাউকে অসম্মান করার জন্য নয়, আবৃত্তি শিল্পের আগামীর পথ খোঁজাই আমার চেষ্টা। প্রস্তাবের পক্ষে যে দুজন মানুষ তারা আমার পরম শ্রদ্ধেয়, কিন্তু প্রস্তাবটির মধ্যে আমি শ্রদ্ধার কিছু দেখি না। অনায়াস শিল্পচর্চার নাম আবৃত্তি, এটি একটি হাস্যকর এবং স্ববিরোধী প্রস্তাব। চর্চা শব্দটির মধ্যে অনায়াস শব্দ, চর্চা শব্দটির সঙ্গে অনায়াস শব্দটির বিরোধ আসলে মূলগত, যদি সেটা চায়ে পেয়ে চর্চা না হয়। আর শিল্প শব্দের সঙ্গে অনায়াসের সম্বন্ধ ঘটানো যায় কিনা বলতে গেলে টানতে হয় মূল ধরে, মানে শিল্প কাকে বলে সেই আলোচনা অ্যারিস্টটলের পোয়েটিক্স থেকে শুরু করে ভরতের রসতত্ত্ব দিয়ে শুরু করতে হয়। 5 মিনিট পরিসরে সেটা সম্ভব নয়। তাই প্রস্তাবটা একটু একটু পাল্টে নিয়ে আমরা যদি বলি যে অনায়াসে মঞ্চে ওঠার নামই আবৃত্তি, বা অন্যভাবে বললে মঞ্চে উঠতে জানলে আবৃত্তি করা কোনো ব্যাপারই নয়। যারা সিনেমা করেন, যারা গান করেন, যারা একটু একটু সঞ্চালনা করেন, সৌভাগ্যবশত তারা বাংলা রিডিংও অনেকে পড়তে পারেন। আর যার গলাটা একটু গমগমে বা রিনরিনে হয়, তাহলে দুটো কবিতা পড়ে দিতে আর কি ব্যাপার। নাটকের লোকেদের কথা পরে বলবো, কেননা সেক্ষেত্রে গোটা তিনেক ব্যতিক্রমকেই নিয়ম বলে ধরা হয়। কিছু মানুষ অকাট্য যুক্তি দেন যে আরে ছেলেপুলেরা মদের ঠেকে না গিয়ে বাংলা ভাষায় দুটো কবিতা বলছে, যেমনই পড়ুক, তাতে তোমাদের এত গায়ে লাগে কেন? আমরা বলি তারা মদের থেকেই যাক না, আর প্রতিভা থাকলে একটা ঋত্বিক হোক বা একটা মানিক হোক বা একটা কমল কুমার হোক, কিন্তু ছেলে মেয়েকে ভালো রাখার দায় নিয়ে একটা শিল্প যা এখনও গুণীজনের সর্বজন স্বীকৃত হয়নি যে একটা শিল্প বলে, তাকে তার ভবিষ্যতের 12টা না বাজালেও চলবে। আর 40 মহিলারা ভাবেন যে ছেলে মেয়ে উচ্চ মাধ্যমিক পাশ করে গেল, বাড়িতে বোর লাগছে, ওজনটা বেড়ে গেছে, হাঁটুতে বাত, নাচটা ঠিক হবে না, রেওয়াজ নেই, গান গাইলে মঞ্চে ওঠাও মুশকিল, তাহলে একটা আবৃত্তি দল করে ফেলা যাক, বাংলা একাডেমির বুক করে ফেলি। আর ফলশ্রুতি যদি সঠিক স্ট্যাটিস্টিক্স রাখা যায়, তাহলে গড় শ্রোতা হচ্ছে 17, 7 জন পারফর্মার, 7 জন বাড়ির লোক, আর 3 জন লোক যারা অফিস ফেরতা, মানে যাদের বাড়ি ঢুকতে ভাল লাগে না, একটু এসিতে বসে থাকতে ঘন্টাখানেক ভাল লাগে। তবে ওই দোষ ছেলে মেয়েদের বা ওই মহিলাদের নয়, আসলে সর্বনাশ তারাই করেন যারা বলেন ওসব ফ্যাকরণের কচকচানি ছাড়ো তো বাপু, দেখো তো ওই যে আমার ছেলের বাংলাটা ঠিক আসে না, কেমন দাদাগিরি কাঁপিয়ে দিল। তাদের বলি ও টুম্পা সোনা দুটো হাম্পি দে না, বা বা ওই কয়েকদিন আগে বেদের মেয়ে, এটা 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 যদি সঙ্গীত মানে শিল্প হয়, এটা যদি সঙ্গীত শিল্প হয়, বা তাহলে এটা মনে করুন যে বেদের মেয়ে জ্যোৎস্না বা ও টুনির মা, পরের লাইনটা মনে আছে তো নাকি? তার চেয়ে বেশি আপনার মনে আছে যে কাগজে লেখো নাম, বা বা আমায় প্রশ্ন করে নীল ধ্রুব তারা, এসব একটু বেশি মনে আছে কিনা তারপরের লাইনটা, সেটা একটু মনে করে বলুন। তবে আরেকটা সর্বনাশ তারা করেন যে যারা বলেন যে আবৃত্তি শুধু বাচিক শিল্প, আসলে আবৃত্তি একটা ধ্বনিরও শিল্প, সেটা তারা জানেন না বা জেনেও স্বীকার করেন না। তাই তৃতীয় শ্রেণীর কবি 4র্থ শ্রেণীর কবিতা, তার মধ্যে নাটকটাকে থরথর আবেগে ঝক্কাস আলো আর দুমদাম মিউজিক সহযোগে বলে দিলেই বাজারটা গরম হয়ে যায় আর কি। ধরুন
গুরু গুরু মেঘ গুমরে গুমরে গরজে গগনে গগনে, বা অঙ্গে আঁচল শুনিলে বরণ রুনু ঝুনু রবে বাজে আভরণ। এই ধ্বনি নির্মাণ করতে কি চর্চা লাগে না? সর্বনাশ তাঁরা করেন যারা বলেন, যারা আবৃত্তির স্কুল খোলেন বা স্কুল খোলেন, যারা কপি পেস্ট শেখান, মানে তারা নিজের মতো করে, আর 1 মিনিট সময় পাচ্ছ, আচ্ছা 4 হ্যাঁ, মিনিট হয়ে নিজের গেছে, মতো করে, হ্যাঁ ঠিক আছে, তারা কবিতা পুনরাবৃত্তি করেন, কিন্তু পুনরাবৃত্তি আবৃত্তি নয়। কিশোর কণ্ঠী কখনোই কিশোর কুমার নয়। এই 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 ছাত্র যখন আবার স্কুল খোলেন তখন কণ্ঠীর কণ্ঠী তৈরি হতে থাকে। আর নাটকের ব্যতিক্রমী মানুষ সৌম্য মিত্র বলেছিলেন, অসুস্থ না থাকলে তিনি কোনোদিন রেওয়াজ করেননি এরকম তার মনে পড়ে না। তিনি প্রণম্য আবৃত্তি শিল্পী। তাহলে কণ্ঠচর্চা করতে হয় আমাদের সব অনুভবকে প্রকাশ করার জন্য। সে উচ্চারণের ব্যঞ্জনা ব্যাকরণ শিখতে হয়। কবিতা শুধু ছন্দ জানলে তৈরি হয় না, রজতদা বলেছেন একটু আগে, বাকস্পন্দটা শিখতে হয়, এবং বাংলা কবিতার সঙ্গে আক্ষরিকভাবে সহবাস করতে হয়, এবং সমস্ত অন্যান্য শিল্পের সঙ্গ করতে হয়, নিজেকে সংবেদী করতে হয় পঞ্চেন্দ্রিয়কে। এসব সব সাধনা এক জীবনে সম্ভব কিনা আমি জানি না। যারা বলেন যে অনায়াসে আবৃত্তি করা সম্ভব, তাদের আমি খুঁড়ে খুঁড়ে প্রণাম জানাই। খুব ভালো বলেছে পার্থ। অনায়াস শিল্প চর্চার একেবারেই সম্ভব নয়। এবার সৌমিত্রের কাছে যাব। সত্যি সত্যি কি অনায়াসে আবৃত্তি শিল্প চর্চা করা সম্ভব? বলবেন পক্ষে সৌমেন বসু। সময় 5 মিনিট। আজকের বিতর্ক সভার প্রিয় সঞ্চালক সুবীর, আমার শ্রদ্ধেয় রামচন্দ্রবাবু, এবং এদিকে রয়েছেন দুজন খুব প্রিয় মানুষ, অলোকদা এবং পার্থ। আমি পার্থর কথা শুনলাম, শুনতে শুনতে মনে হলো যে পার্থ তো আমাদের কথাগুলোই বলছে, একদম আমাদের কথাগুলো বলছে। ও চর্চার কথা বলছে, সবকিছু বলছে, মেনে নিচ্ছি। মেনে নেওয়ার যুক্তি আমি কেন মেনে নিচ্ছি সেটা বলছি। কারণ রামচন্দ্রবাবু যেটা বললেন সেটা দিয়ে তিনি পথটা দেখিয়ে দিয়েছেন। আর পার্থ যেটা বললেন সেটা কিন্তু পথ থেকে একটু ডাইভার্টেড হয়ে বললেন। কেন বললেন সেটা আবার বলি। বিষয় যেটা আছে সেটা হচ্ছে অনায়াস শিল্প চর্চার নাম আবৃত্তি। অনায়াস শিল্প চর্চা। পার্থ আমাদের আগের বিতর্কটা যখন চলছিল তখন একটা কমেন্ট করেছিলেন যে সম্ভবত আমাদের সেবন্তী ঘোষ বলেছিলেন যে আবৃত্তি একটা শিল্প, তাকে ধন্যবাদ জানিয়েছিলেন। হ্যাঁ ঠিক, শিল্প। এই শিল্প কথাটাতেই আমি জোর দিচ্ছি। আবৃত্তি চর্চা আর আবৃত্তি শিল্প চর্চা, এই দুটো কিন্তু আমার কাছে একেবারে আলাদা। যেটা পার্থ এক্ষুনি বলে গেল যে যারা 40 মহিলা তারা একটা দল করে ফেললেন, তারপর একটা হল ভাড়া করে আবৃত্তি করে ফেললেন, সেটাকে কিন্তু আমি শিল্প চর্চা বলতে রাজি নই, ঠিক পার্থ যেমন বলেছে। কিন্তু আবৃত্তিটাকে যারা শিল্পের পর্যায়ে নিয়ে গেছেন, অর্থাৎ যথার্থ শিল্পী যারা, তারা কিন্তু যে সৃষ্টিটা করছেন, সেই শিল্পীরা কিন্তু এক একজন স্রষ্টা। তারা যখন আবৃত্তি করছেন, আমি প্রসঙ্গক্রমে বলে নিই যেটা রামচন্দ্রবাবু বলেছেন, যে আমাদের এই বিষয়টা কিন্তু সব শিল্পের ক্ষেত্রেই প্রযোজ্য, কিন্তু এখানে আবৃত্তিটাকে নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। তো শিল্প হিসেবে যদি ধরি, তাহলে একটা বাচ্চা ছেলে বা যে আবৃত্তি করতে পারে না অথচ স্কুলে ভর্তি হয়েছে, সে নিয়মিত চর্চা করছে, সে কি শিল্প চর্চা করছে? সে কি শিল্পী? সে একজন পারফর্মার। একজন পারফর্মার আর একজন শিল্পীর মধ্যে কিন্তু অনেক তফাৎ রয়েছে। একজন শিল্পী তিনি যিনি সমস্ত কিছুর পরেও তার বোধ দিয়ে, তার মনন দিয়ে, তার ভাবনা দিয়ে, তার সৃষ্টির যে তার যে চিন্তা ভাবনা, সেগুলো দিয়ে একটা সৃষ্টি করছেন। একটা কবিতায় একজন শিল্পী আবৃত্তিকার, স্রষ্টা আবৃত্তিকার যখন 2বার 3বার 4বার বলেন, কখনো কিন্তু সেটা একরকম হয় না। তিনি সেই আবৃত্তিটাকে নিয়ে ভাবছেন এবং সেটাকে নিয়ে তিনি বলছেন, কিন্তু তার মধ্যে ওই যে ভাবনার বহিঃপ্রকাশ, সেখানে কিন্তু কোনো আয়াস বোঝা যায় না, অনায়াসে তিনি করছেন। কারণ কি? কারণ হচ্ছে শিল্পীর আধারটা ভীষণ বড় হওয়া প্রয়োজন। শিল্পীর আধারটা বলতে আমি বলতে চাইছি, এটাকে যদি আমি অন্য দিক থেকে দেখি, সবাই বিবেকানন্দ হন না, কিন্তু রামকৃষ্ণদেবের অনেক শিষ্য ছিলেন। সবাই তানসেন হন না। আবার এরকম ভাবে যদি বলি যে সকলে মারাদোনা হন না তার পায়ের জাদুতে, কিংবা সকলে শম্ভু মিত্র, রত্নামিত্র কিংবা উৎপল কুণ্ডু হন না। কারণ তাদের আধার যেটা, সেই আধার কিন্তু শিল্প সৃষ্টি করে, শুধুমাত্র ছাত্র তৈরি করে না।
শুধুমাত্র মঞ্চে দাঁড়িয়ে কতগুলো কথা বলে গেলাম, আবৃত্তি করে গেলাম, শেখানো কবিতা বলে গেলাম, গুরু যেরকম শিখিয়েছেন বা শিক্ষক যেরকম শিখিয়েছে তার অনুকরণ করে বলে গেলাম, আমি কিছু ভাবলাম না, আমার কোনো চিন্তা ভাবনা রইল না, সেটা কিন্তু শিল্প নয়। কিন্তু এখানে বিষয়টা হচ্ছে অনায়াস শিল্প চর্চা, অর্থাৎ আবৃত্তি যখন শিল্পের পর্যায়ে আমি পরিবেশন করছি তখন সেই শিল্পটা। তাহলে আমি আবারও বলছি, একজন শিল্পী, আবৃত্তি শিল্পী, তিনি একজন স্রষ্টার ভূমিকায় যখন আসছেন তখন তার মগ্নতা এবং আনন্দ, এটাই কিন্তু শিল্প সৃষ্টির ক্ষেত্রে, আবৃত্তির ক্ষেত্রে ভীষণভাবে আমরা দেখতে পাই। সেখানে 4 কিন্তু মিনিট তিনি সময় কোনো, হয়ে গেছে আর 1 মিনিট সময়। হ্যাঁ, শোভেন্দা। সেখানে কিন্তু তিনি ওই শ্বাস প্রশ্বাস, ছন্দ, উচ্চারণ ইত্যাদি ইত্যাদি নিয়ে ভাবেন না তখন, কারণ তিনি তার মনন থেকে, ভাবনা থেকে, আনন্দ থেকে, সৃষ্টির আনন্দ থেকে একটা কবিতাকে শিল্পের পর্যায়ে নিয়ে যাচ্ছেন। সেক্ষেত্রে কিন্তু এই শিল্প চর্চাটা সার্থক হয়ে উঠছে। আর আমরা যদি এভাবে বলি যে অনায়াস কথাটা মানে কি, অনায়াস কথাটা এখানে আমরা এইভাবেই পৌঁছে দেব, এইভাবেই বলবো যে অনায়াসের মধ্যে সেক্ষেত্রে একেবারে শিক্ষা লাভ করার যে স্কুলে শিক্ষা লাভ করার যে ব্যাপারটা, সেই পর্যায়ের কথা কিন্তু এখানে বলা হচ্ছে না বিষয় দিয়ে। সুতরাং আমি যদি আমার বিষয়ের দিক থেকে ধরি, তাহলে আজকের বিতর্কের সভার মত যেটা, সেই সভার মতে আমি মনে করি যে এই অনায়াস শিল্প চর্চার নাম আবৃত্তি। আর যদি সেটা না হয় তাহলে একটা আবৃত্তি হচ্ছে শুধুমাত্র অনুকরণযোগ্য বমন প্রক্রিয়া, এছাড়া আর কিচ্ছু নয়। এই দুটোর মধ্যে তফাৎটা যদি আমরা বুঝতে পারি তাহলে আজকের বিতর্কের যে আসল জায়গাটা সেটা আমরা ধরতে পারবো। সকলকে 5 ধন্যবাদ, মিনিট সময় নমস্কার। অতিক্রান্ত এবং ঠিক সময়ে শোভেন্দা শেষ করেছেন। এখন 10 মিনিট সময় রয়েছে পরস্পর যুক্তি কাটার। আমি সকল মাইক্রোফোন খোলা আছে। না, না, যে না, যার মতো যুক্তি কাটতে পারেন। কি বলেন? অলোকদা বলেননি, অলোকদা বলেননি। অলোকদা বলেননি। অলোকদা বলেনি। দ্বিতীয় পক্ষে অলোকদা বলেনি। হ্যাঁ, অবশ্যই অলোকদার কাছে যাব। নমস্কার। অলোকদা আমাকে দুর্বল করে দেওয়া হচ্ছে। হ্যাঁ, না, অলোকদার না, গলা- না, সরি, দুঃখিত অলোকদা। নমস্কার। এই এইচএ বাড়ি এবং সুবীরের এই যে আয়োজন, তাদের সকলকেই অত্যন্ত আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আমার ওপাশে বন্ধু রামচন্দ্র পাল এবং সৌমেনদা রয়েছেন, এদিকে পার্থ রয়েছে, আমার প্রিয় মানুষ, সকলেই খুব প্রিয়, সুবীর তো রয়েছে। কিন্তু যেটা বলতে হচ্ছে, আহ, অত্যন্ত চতুরভাবে রামচন্দ্র পালের একটা বৈজ্ঞানিক ব্যাখ্যাটা একটা দাঁড় করিয়ে ব্যাকরণগত, অভিধানগত ব্যাখ্যা দাঁড় করালেন। কিন্তু ভাবগত ব্যাখ্যার ব্যাপারটাই আছে। অনায়াস শব্দটা আয়াস নেই যেখানে, আয়াসহীন কোনো চর্চা হয় না, এটা প্রথম কথা। আয়াস নেই, এমন চর্চা করছি, বেশ, তাহলে তো এই যে এতক্ষণ ধরে যারা বললেন, পবিত্রবাবুর মতো মানুষ, রজতদার মতো মানুষ, তাহলে তারা তো আয়াসের কথাই বললেন। আয়াসহীন চর্চা দিয়ে কোনো শিল্প হয় নাকি? সে তো ওই শুনে শুনে গান তুলে ফাংশনে গাওয়ার, যেটা পার্থ বলছিল যে কপি সিঙ্গারদের মতো অবস্থা এবং কপি আবৃত্তিকারদের মতো অবস্থা। অতএব আয়াস করতে হবে, তৈরি হতে হবে তাকে, কারণ কোনো কিছু এই উত্তরাধিকার সূত্রে শিল্পে পাওয়া যায় না। উত্তরাধিকার সূত্রে সম্পত্তি পাওয়া যায়, বাবার সম্পত্তি ছেলে পেতে পারে, মেয়ে পেতে পারে, এটা খুব সহজ ব্যাপার। কিন্তু উত্তরাধিকার সূত্রে আমি অভিনয় পেয়ে গেলাম, এটা তো হয় না। কারণ আমরা মুনমুন সেনকে জ্যান্ত উদাহরণ দেখেছি যে উত্তরাধিকার সূত্রে অভিনয় তিনি পাননি। তা এইরকম ভাবে সচিন তেন্ডুলকারের ছেলেকেও দেখছি মাঠে প্রচুর ঘাম ঝরাতে হচ্ছে যাতে ন্যাশনাল প্লেয়ার হতে পারে একদিন। এরকম সকলকেই দেখেছি, এবং গাভাস্কারের ছেলেকেও দেখেছি ব্যর্থ মনোরথ, চেষ্টা করেছেন, সেই লেভেলে উঠতে পারেননি, চলে গেছেন। তো এই যে সমস্ত ব্যাপারটা, এবং সৌমেনদা যে চেয়ারটায় পৌঁছেছিল তার পিছনে কি পরিমাণ আয়াস ছিল তার, অনায়াসে হয়নি। এবং রামচন্দ্র পাল যখন কবিতা লেখেন এবং আবৃত্তি করেন, তার পেছনে যে প্রস্তুতিটাকে আয়াসহীন বলতে চাইছেন। আমি তো বলতে চাইছি আয়াস নেই প্রস্তুতির জন্য, প্রস্তুত হয়ে গেলে সে তো অনায়াসে সবকিছু করতে পারে। সৌম্যমিত্র যেভাবে করডে গলা ছোঁয়াতে পারতেন যেখানে জায়গায়, সেটা তো তার তৈরি হয়ে যাওয়ার পরে তখন তিনি অনায়াস। কিন্তু শিল্প চর্চার মুহূর্তে তিনি অনায়াস থাকবেন, আর তিনি পৌঁছে যাবেন ওই বাংলা একাডেমির ওই দোতলা অব্দি ঘর ভাড়া নিয়ে, যেখানে নিজেরাই অনুষ্ঠান করা যায়, পার্থ যেটা বলছিলেন সেখানে। কারণ এগুলো সৌমেনদা জানেন, এগুলো রামচন্দ্রও জানেন খুব ভালো। আর ওরা যেভাবে প্রতিষ্ঠা করছে, ওরা আমাদের কথাটাকেই প্রতিষ্ঠা করছে যে আয়াসহীন হয় না, প্রচন্ড পরিশ্রমের মধ্য দিয়ে, শিল্প চর্চার মধ্য দিয়ে সেখানে পৌঁছানো যায়। এই রামচন্দ্রকে আমার শেখাতেও হবে না, সৌমেনদার কাছে আমার ওই কথা বোঝাতেও হবে না। এরা সকলেই ওই পক্ষে বলবে বলে কোথায় ভাবের ঘরে চুরি করে ব্যাপারটাকে জটিল করে তুলে আমাদের আরো ঘোরালো করে তুলছে, এবং শেষ বক্তা বলে আমার হাত থেকে সব অস্ত্র এরা কেড়ে নিয়েছে। কিন্তু আমি বলবো যে ওখানে কোথাও একটা ফাঁকিবাজি আছে, কারণ ফাঁকি দিয়ে, কারণ রাম নিজে জানে যে ওকে কি পরিমাণ আয়াসে ওকে চর্চা করে এত ভালো আবৃত্তিকার হতে হয়েছে। ওর আবৃত্তি আমি অত্যন্ত পছন্দ করি, শ্রদ্ধা করি। সৌমেনদা যে বাচিক শিল্পের, যেহেতু রেডিওতে দীর্ঘকাল, দূরদর্শনেও ছিলেন, কিন্তু
রেডিওতে তিনি এমন কোনো উইং নেই যেখানকার কাজটা সম্বন্ধে আয়ত্ত করতে পারেনি এবং প্রচুর ছেলেমেয়েকে তৈরি করেছে। এগুলো কি আয়াসহীনভাবে আসে? অনায়াসে আসে না, আসে না। আগে শিল্পের জন্য প্রাণপাত করে চর্চা করো, তবে একটা সম্ভ্রমিত্র হয়। যিনি 17 বছর রেয়াজ করেছেন গান গাইবেন না বলে, যিনি নাচ শিখেছেন অনাদি প্রসাদের কাছে নাচবেন না বলে, শুধু নাটক করবেন বলে, তো এগুলো কি অনায়াসে করেছে? তারপরে তিনি তার অনায়াস শরীরটাকে ব্যবহার করতে পেরেছেন রাজা অইডিপাস নামে। তা এই যে আগে চর্চাটা অত্যন্ত আয়াসের মধ্য দিয়ে করে এসে তবে না অনায়াস হবে। আর আমাদের আবৃত্তি শিল্পে শিল্পী কথাটা এত সহজে বলে ফেলাটাও, যেটা সোমেনদার সাথে আমি একমত, যে এত সহজে বলে ফেলা যায় না শিল্প চর্চা। কারণ আমরা অনেক সময় নিজেদের আবৃত্তি শিল্পী বলার সাহস না দেখে আবৃত্তিকার বলি। আমার মনে হয় চর্মকার, কর্মকার, আবৃত্তিকার তখন একাকার। তা এইটা আমার খুব আপত্তি আছে প্রবলভাবে। তা আমি ওই জন্য আবৃত্তিকার শব্দটাকে ওটা করে পছন্দ করি না। যারা ওই মাপে উত্তীর্ণ হতে পারেন, যারা উৎপল কুণ্ডু হতে পারেন, যারা গৌরী ঘোষ হতে পারেন, যারা প্রদীপ ঘোষ হতে পারেন, যারা ব্রততী হতে পারেন, তারা আবৃত্তি শিল্পী হন। মাঝখানের কোনো পর্ব নেই, আবৃত্তিকার বলে কিছু হয় না। তা ওইগুলো হওয়ার জন্য বাংলা একাডেমি এবং জীবনানন্দ সভাঘর আছে, যেখানে চাঁদা দিয়ে আবৃত্তিকার হওয়ার একটা চেষ্টা করা যায়। আবৃত্তি শিল্প অনায়াস নয়, তার জন্য প্রবল সাধনা ভীষণভাবে তৈরি করতে হয়। আর যারা এগুলো ভাবছেন যে অনায়াসে হবে, তারা কিন্তু খাচ্ছে কিন্তু গিলছে না, পড়াশোনা করছে না সারা বছর, পরীক্ষার হলে কোনো রকম ম্যাল প্র্যাকটিস করে টুকে টুকে পাশ করে যাচ্ছে, তাকে আমরা ভালো ছাত্র বলবো না? সুকুমার সেনের ছেলে সুভদ্র সেনকে দাঁড়াতে হয়েছে কিন্তু অনেক সাধনা করে, অনেক পড়াশোনা করে। তা সেই রকম আমাদেরও দেখবো যে আবৃত্তিকারকে ওখানে পৌঁছতে 4 গেলে মিনিট প্রচুর হয়ে গেছে, পরিশ্রম, অনন্ত 1 মিনিট আছে আর। ঘাম ঝরিয়ে দিয়ে তবে ওখানে পৌঁছানো যায়। অনায়াসে কোনো শিল্প কোনো কিছু লাভ হয় না। এমনকি ওই ব্যাংক ডাকাতিটাও করতে গেলে অনায়াসে হয় না। টাকাটা রোজগার করতে গেলে সেখানে প্রচুর প্ল্যানিং এবং পরিশ্রম লাগে। 5 মিনিটে শেষ করেছি। অলোকদা অত্যন্ত সুন্দর বলেছেন। এবার 10 মিনিট সময় একে অপরের যুক্তি কাটার জন্য প্রত্যেকটি মাইক্রোফোন খোলা আছে, যে যার মতো করে যুক্তি কাটতে পারেন। সকলের মাইক্রোফোন খোলা থাকে। লাস্ট শেষ 10 মিনিট। না, আসলে তাহলে 10 মিনিটটা কিন্তু খুবই বাড়তি, কারণ আসলে কেউ কারো বিরুদ্ধেই কথা বললাম না আমরা, মানে বলার আমরা সবাই কথা বলে দিই। রাম যেখান থেকে শুরু করেছিল সে আমি কথাটাই এই বলি। জায়গাটাই বলতে চাইছি, বিতর্ক কোথাও অলোকদা পৌঁছে যেটা দেয় না। বললো, বুদ্ধদেব বসে বলেছেন বিতর্ক কোথাও পৌঁছে দেয় না, ওটা শুধু বাড়তেই থাকে আর সবাই জিততে থাকে। হ্যাঁ, কেউ জেতে না, আমিও কোনো এই আলোচনাও কথার জেতে না। আগে সেই অতএব কথাটাই আলোচনাতে অনেক বলেছি। কিছু হয়। আয়াসহীন চর্চা হয় না, কিন্তু চর্চার মধ্যে দিয়ে অনায়াস হয়ে ওঠার সাধনাটাই শিল্প সাধনা। অনায়াস তিনি হয়ে শিল্পী। উঠতে পারাটাই, তবেই তিনিই তো তবেই সেই শিল্পী। শিল্পটা, যেমন সোমেন বাবু শিল্পী। বলেছেন। হ্যাঁ, আচ্ছা, বাবু টাবু নাই তো, সৌমেনটাই ভালো ছিল তো। আবৃত্তির শিল্প, আবৃত্তি যদি শিল্প হয়, তাহলে সেই শিল্পটা সৃষ্টি করবার জন্যে চর্চাটা এমন পর্যায়ে হওয়া দরকার যেখানে অনায়াসে সেই শিল্পটা হ্যাঁ, অনায়াসে পৌঁছবার আগে একটা বিশাল আয়াস শিল্পে লাগে। পরিণত হতে পারবে। কখনো মনে হবে না যে ঘাম ঝরাচ্ছি। আসলে যদি ঘাম সমস্যাটা কি, ঝরাতেই হয়, না, তাহলে অলোকদা, সেখানে শিল্প হবে না, অলোকদা, হ্যাঁ। শ্রমজীবী মানুষের ফসল হতে পারে। কিন্তু সোমেনদা কি শিল্প বলছেন? হতে পারে। শিল্প একটা এবার হ্যাঁ, আলোচনা যেখানে চলে এসেছে সুমিত, ইন্ডাস্ট্রি শিল্প, সেও শিল্প, আবার কারুশিল্প, এই এই শিল্প এও একটা শিল্প। শ্রমজীবী এই দুটো মানুষের ফসলেরও একটা এই শিল্প। দুটো শিল্পের তফাৎ আছে। সেই না, জন্যই সোমেনদা অনায়াস সোমেনদা কিছু প্রসঙ্গ তুলছিল, সোমেনদা কি বলছে? না, প্রসঙ্গ কিছু না। অলোকদা একটা কথা বললেন না, ওই আমাদের সচিন তেন্ডুলকারের ছেলের একটা উদাহরণ দিয়ে, ঠিক কথা। হ্যাঁ। সে কিন্তু কম ঘাম ঝরায়নি, কিন্তু হ্যাঁ। সে শিল্পী ক্রিকেটার হয়ে উঠতে পারেনি। আমার বক্তব্য বিষয়ে সেইটাই, গাভাস্কার ছেলেও যে পারেনি। আপনিও সেটাই বললেন, যে যতজন ওই হল ভাড়া করে বা গ্রুপ করে দল টল করে শিখিয়ে টিকিয়ে, প্রত্যেকেই আমরা শিক্ষক এখন, মানে সরি টু সে, আমাকেও তাই বলা হয়, কিন্তু আমি হাত জোড় করে বলি যে তা আমি নই। আমি যে যতটুকু জানি সেইটা বলার চেষ্টা করি মাত্র। এটা বিনয় নয়, এটা সত্যি কথা। কিন্তু ঘটনা যেটা, সেটা হচ্ছে সচিন তেন্ডুলকারের ছেলে বা এরকম আরো অনেক রয়েছে খেলাধুলো সমস্ত জগতে, যারা কিন্তু প্রচুর ঘাম ঝরাচ্ছেন। শুধু ঘাম ঝরানো না, তাদের পেছনে সাপোর্ট রয়েছে, মানে ব্যাকিংস প্রচুর রয়েছে, কিন্তু তবু তারা এসে পৌঁছচ্ছে না। কেন? কারণ তাদের ওই শিল্পী হওয়ার যে জায়গাটা, সেইটা নেই, জায়গাটা নেই, ট্যালেন্ট সেই কিন্তু জায়গাটা নেই। তার আগে সোমেনদা যতই সে পরিশ্রম করুক। হ্যাঁ, বলো সোমেনদা, না। আসলে আমাদের এই আলোচনাটা একটা কারণে খুবই জরুরি ছিল, এবং সেই কারণে আমি প্রথম, যদিও আলোচনা মানে প্রস্তাবটার বিরুদ্ধে অনেক কথা বললাম, কিন্তু মানে এটা গ্রহণ করেছিলাম এই জন্যই
যে এখনও সমস্যাটা এখানেই, আপনি যে কথাটা বললেন যে আবৃত্তি করে মানে কবিতা পড়ে ফেলছে এবং আবৃত্তি শিল্পী হয়ে উঠছে, এই দুটোর মধ্যে তফাৎ। আসলে সমস্যাটা মানে অন্য শিল্পের ক্ষেত্রে এমনকি একটা আমরা ক্রিকেট দেখলে এখন বলে দিতে পারি যে অনেকেই বলে দেন যে গাভাস্কার বা বিশ্বনাথ, গুন্ডাপ্পা বিশ্বনাথ, এমনকি বিরাট কোহলি, এরা হলেন শিল্পী ক্রিকেটার। হ্যাঁ, আর আরও অনেকের কথা, তাদের কথা নাম না বললাম, তো তারা তারা যে কোনোভাবে ব্যাট চালিয়ে খেলেন। হুম। তো এটা এটা আমরা ক্রিকেটের ক্ষেত্রে পেয়ে যাচ্ছি, এটা আমরা গানের ক্ষেত্রে তো এখন সবার ঘরে ঘরে এত গান শুনবার ব্যবস্থা আগের চেয়ে অনেক বেশি, লোকের কান এমনিই তৈরি হয়ে গেছে, গানের একটু সুর বদল হলেই লোকের কান ধরে ফেলে আর কি। তো কিন্তু সমস্যা হয়ে গেছে আবৃত্তির ক্ষেত্রে। আবৃত্তির ক্ষেত্রে এটা খুব মূলগত একটা সমস্যা। হ্যাঁ, যে হ্যাঁ, কে যে করছেন এবং কে যে করছেন না, মানে কে যে শিল্পী এবং কে যে শিল্পী নন, এবং কে তাকে বলবেন যে তুমি শিল্পী এবং তুমি শিল্পী নও, এটা এমনভাবে গুলিয়ে দেওয়া হয়েছে, পুরো পরিবেশটাকে গুলিয়ে দেওয়া হয়েছে। এটা কিন্তু মানে এখানে স্বঘোষিত শিল্পী বেশি। হ্যাঁ, সোজা কথা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, স্বঘোষিত খুব ক্রুড ভাবে বললে স্বঘোষিত। আমি একজন শিল্পী, আমি একটা কথা বলি, পার্থর যিনি গুরু উৎপল বাবু, উৎপল কুণ্ডু, নাগরদোলাটা আমি যতবার শুনি ততবারই মনে হয় আমি নতুন করে শুনছি। কেন? এক্স্যাক্টলি একই কবিতা একইভাবে বলছেন, অথচ যতবার দেখছি নাগরদোলাটা উঠছে নামছে উঠছে নামছে, কিন্তু প্রত্যেকবারই মনে হয় কোথাও যেন একটু তফাৎ হয়ে যাচ্ছে। আমার মনে হয় এইটাই হচ্ছে সৃষ্টি, এইটাই হচ্ছে শিল্প। প্রতিদিন এখনো কামাল পাশা আমরা যখন শুনি, আমি 4 বার দেখেছি, এখনো যখন মধুবংশীর গলি শুনি আমরা, হ্যাঁ হ্যাঁ, 5 বার দেখেছি রাজা দীপক। সেই ক্ষমতাটা কিন্তু আমরা যারা মঞ্চে দাঁড়িয়ে হ্যালো হ্যালো বলে, ওই যেটা বলে গেলেন রজতদা, যে মাইক্রোফোন টেস্ট করে নিয়ে বলতে শুরু করে দিলাম, কিংবা টেস্ট না করেই বলতে শুরু করলাম, ধূপ ঢাপ ধূপ ডিশ ডিশ পড়ছে, কিন্তু আমি বললাম, প্রচুর হাততালি পড়লো, ফেসবুকে দিলাম অসাধারণ, মার্ভেলাস, মাইন্ড ব্লোয়িং ইত্যাদি কমেন্টস পেয়ে গেলাম, আমি একজন শিল্পী। হ্যাঁ, একজন লিখলেন যে এক্ষুনি একজন কমেন্টস করলেন, মৈত্রী বলে দেখলাম, যে উনি লিখেছেন দর্শক বিচার করবেন। কিন্তু সমস্যাটা হয়ে গেছে, আমরা না এখনো দর্শক তৈরি করতে পারিনি, আমরা এখনো দর্শকের কান তৈরি করতে পারিনি। ভালো আবৃত্তি এবং খারাপ আবৃত্তির তফাৎ, এটা আমরা এখনো দর্শকদের মধ্যে তৈরি হয়নি, কানটা তৈরি হয়নি। 17 জনের মধ্যে 10 জন নিজের লোক, সেরকম একটা ব্যাপার। তাহলে দর্শকটাই বিচার করবে, আমরা মন জায়গায় যেতে পারছি কোথায়? আমরা উৎপল কুণ্ডু প্রসঙ্গে আমি একটি কথা বলি, সেটা হচ্ছে উৎপলদার একটা বই আছে, আবৃত্তি নিষিদ্ধ হোক, সেখানে আবৃত্তি শিল্পের সম্বন্ধে কেন এরকম মন্তব্য করা হয় যে সহজেই মঞ্চে উঠে যাওয়া যাচ্ছে, সহজেই সবকিছু করা যাচ্ছে, এইটা আসে তখন কারণ আমরা ভাবছি আবৃত্তিটা কি না, কবিতার বাচন রূপটাই আবৃত্তি। আসলে কবিতার বাচন রূপটা আবৃত্তি নয়, বাচনের কবিতা হয়ে ওঠাটাই আবৃত্তি শিল্প। আমাদের বোধহয় আলোচনা বিতর্ক শেষ হয়ে গেছে, এখন আলোচনা হচ্ছে, কবিতা হয়ে উঠছে। হ্যাঁ, শেষ পর্যায়ে স্বতন্ত্র একটা কবিতা হয়ে উঠছে, যেটা ধ্বনি শিল্প, আমরা বলছি ধ্বনি শিল্প। একদম একদম। আমি জাস্ট মানে এই সুবীর 1 মিনিট বলে দিয়েছে, এরপরে হাতুড়ির ঘা পড়বে। সেটা হচ্ছে, ধরা যাক আমরা প্রত্যেকদিন খাই, কোনোদিন কি আমরা আমাদের হাতটা মুখের বদলে নাকে যায় না, সেটা অভ্যাস, কিন্তু সেটা শিল্প নয়। না, এটা হচ্ছে পুনঃপ্রয়োগ, কিন্তু শিল্প হচ্ছে পুনর্নির্মাণ। আমি প্রত্যেকদিন নতুন করে নির্মাণ করছি, সেই নির্মাণটা যে করতে পারে তিনি শিল্পী, সেটাই শিল্প। তার চর্চায় কিন্তু নির্মাণের পরে আরো একটা বিষয় থাকে, সেটা হচ্ছে সৃষ্টি। নির্মাণের পরে সৃষ্টিটা হচ্ছে, আর নির্মাণ তিনি স্রষ্টা হিসেবে করছেন। হ্যাঁ, না সেটা তো হচ্ছে, শিল্পে পরিণত করাই হচ্ছে শিল্প। ঠিক কথা, এবং সেটা যিনি করেন তিনি হচ্ছেন শিল্পী, শিল্প নয়। না, যিনি সেই নির্মাণটা করে প্রয়োগ করছেন, অর্থাৎ স্রষ্টার ভূমিকায় চলে যাচ্ছেন, তিনিই হচ্ছেন শিল্পী, এবং সেটাই হচ্ছে শিল্প। সেই শিল্প চর্চায় কিন্তু খুব সত্যি কথা বলতো, আমি একটা লাইন বলি, যে আমাদের বিতর্কে একটা জিনিস দাঁড়ালো, আমরা কেউ ঝগড়া করিনি, আমাদের বিতর্ক হয়নি, আসলে আমরা সবাই চাইছি আবৃত্তিটা শিল্প হয়ে উঠুক।
একদম। তার অবশ্যই জন্য কি করণীয় আবৃত্তি এইখানে একটা আবৃত্তি সৎ পৌঁছতে শিল্প হয়ে শিল্প হয়ে উঠুক, আমি একটু কথা একটা বলি, সৎ আবৃত্তি শিল্প শিল্প আমাদের হয়ে হয়ে জন্য উঠুক। উঠবে কি উঠবে না, আবৃত্তি কি একটি মৌলিক শিল্প সেই নিয়ে একটি বিতর্কের বিষয় আছে, এটি আগামীকাল সেটা হবে। আলাদা একটা কথা। কিন্তু আর 4 সেকেন্ড সময় ছিল, 4 সেকেন্ডটা আমি নিয়ে নিলাম, এই কারণেই বিতর্ক আর হচ্ছে না, মানে দুজনেই না মানে যা রামদা বলছেন, যা সোমেনদা বলছেন, পার্থ যে অ্যাগ্রেসিভলি শুরু করেছিল, পার্থ এখন মাথা নাড়ছে। অর্থাৎ এটাই তো যুবক শিল্পী, তাহলে এটাই তো তাহলে শিল্পী এটা এবং শিল্পের প্রতিষ্ঠিত ধর্ম। হলো না না যে আমি এখানে অনায়াস এখানে একটা খালি শিল্প অভাব অ্যাগ্রেসিভলি হচ্ছে আছে, ওনাদের তাও বিরুদ্ধে আবৃত্তি। যাইনি, এই রাম অ্যাগ্রেসিভলি একটা ওনাদের অভাব বিরুদ্ধে আছে, যাইনি, এটা তো একটা অভাব প্রতিষ্ঠিত হলে হলো যে ঘটছে এখানে অনায়াস যেটা শিল্প যা যাকে চলছে থামানো তার যায়। বিরুদ্ধে গেছি, যা পার্থ চলছে তার মঞ্চে বিরুদ্ধে এরকম গেছি। বিতর্কের পরে বাইরে গিয়ে সবাই একসাথে চা খায়, সেটা আমরা পারছি না, ওই জন্য এখানেই ব্যাপারটা মিটিয়ে ভার্চুয়াল নিলাম। চা খেতে হবে। এটা যাই হোক, চন্দনদা এখানে লিখেছে মিটিয়ে নিলাম। মতামতে যে এরা বিতর্ক করছে না, পরবর্তী একসঙ্গে গিয়ে কাটলেট খাবে, চায়ের কথা লিখেনি। কাটলেট খাবে, এখন আরেকটি কাটলেট খাওয়া যাবে কিনা আমি জানি না, কিন্তু আমাদের মনে হচ্ছে যে ব্যাপারটাতে সকলেই একমতই হলেন। রাজনৈতিক নেতারা যে তর্ক বিতর্ক প্যানেল ডিসকাশন চলে, আমরা টেলিভিশন চ্যানেলে দেখতে অভ্যস্ত, প্রায় একে অপরের সঙ্গে হাতাহাতি করতে থাকে। এটা প্রথম পর্যায়ে যেই উত্তপ্ত জায়গায় গিয়েছিল, ধীরে ধীরে সমস্তটা ডাইলুটেড হয়ে গেল এবং সকলেই পরস্পরকে মনে হয় একে অপরের কাছে নেবেন, এটাই হওয়া উচিত। আসলে শিল্প নিয়ে যখনই কোনো তর্ক তারাও হবে, বাইরে গিয়ে কাটলেট খায়, ওটাও একটা গট থাকে। এক সেকেন্ড, ঘটা থাকে। এক সেকেন্ড, আমরা এক সেকেন্ড, আমরা সময় এক আমরা সেকেন্ড গতি করে সুবীর, চলছি। রত্নাদি এক অপেক্ষা সেকেন্ড করছেন সুবীর, ব্যাক স্টেজে। আমরা পরবর্তী আমি একদম এক শেষ সেকেন্ড নেব, অনুষ্ঠানের জন্য এই সোমেনদা হ্যাঁ, 1 সেকেন্ড কথা বলবেন। এক সেকেন্ড হ্যাঁ, নেব। এটা বলুন। সঙ্গে সুবীর হয়ে রইল, অন্য কোনো সঙ্গে ইত্যাদি নয়, যেখানে হট্টগোল ছাড়া কিছু হয় না। হাততালি হাততালি হাততালি, এটার জন্য হাততালি। My pleasure. অসাধারণ সুন্দর সন্ধ্যা। এরপরে আর কি, এরপরে আর কোনো আর আমার কিছু বক্তব্য বলেনি। থাকে না। আমার Just কোনো ending. কনক্লুশন দেওয়ার কোনো ভাষা নেই। সকলকে অনেক অনেক কৃতজ্ঞতা, ধন্যবাদ, নমস্কার। অনেকক্ষণ ধরে অপেক্ষা করছেন রত্নাদিকে এবার মঞ্চে নিয়ে আসার পালা। আমাদের শেষ অনুষ্ঠান, আজকের জন্য শেষ অনুষ্ঠান। বন্ধুরা, আপনারা 3 দিন ধরে এভাবেই সঙ্গে থাকবেন, যেভাবে আজ রয়েছেন দেশ বিদেশ জুড়ে, এভাবেই সঙ্গে থাকবেন। আপনাদের মতামত দিয়ে আমাদেরকে ঋদ্ধ করবেন, তাহলে এই অনুষ্ঠান পূর্ণাঙ্গ রূপ পাবে। এবার শেষ আলোচনায় আমরা চলে এসেছি। আপনারা অনেক মানুষ এখনো অপেক্ষা করছেন সারা পৃথিবী জুড়ে। রত্নাদির একদম মানে মানে কি বলবো, মাঠ ফাঁকা, তিনি যতক্ষণ খুশি বলতে পারেন, আপনারা যতক্ষণ শুনবেন বলতে পারেন। আবৃত্তির অন্দরে, অন্দর না থাকলে বাহির হয় না। আমরা কবিতাকে কণ্ঠে ধারণ করে মঞ্চে উপস্থাপন করি, কিন্তু অন্দরে তার নির্মাণ চলে। রামদা নির্মাণের কথা বলছিলেন, শিল্প কি করে তৈরি হয় সে কথা আলোচনা হচ্ছিল বিতর্কে। সত্যি সত্যি কিভাবে একটি কবিতা শিল্প হয়ে ওঠে। সেবন্তীদির সঙ্গে যখন বিতর্ক হচ্ছিল, সেবন্তীদি কবির পক্ষ হয়ে বলতে গিয়ে বলেছিলেন যে কবিতা শিল্প, কবিতা যদি শিল্প হয় সেটা আবৃত্তিকারের কণ্ঠ দিয়ে শিল্পে নির্মিত হয়, তার আগে সেটা সাহিত্য। কখন সাহিত্য থেকে শিল্পে উত্তীর্ণ হচ্ছেন এবং তার জন্য অন্দরে কিভাবে প্রস্তুতির দরকার, আমি কথা বাড়াবো না, বলবেন আমাদের সকলের কাছে অত্যন্ত পরম শ্রদ্ধার মানুষ রত্না মিত্র, যার কথা টুকটুক করে পড়লে আমরা মাথা নত করে সেই শিশিরের মতো স্নান করি। রত্না মিত্র এই মুহূর্তে আবৃত্তির অন্তরে দিয়ে বলছেন আমাদের সামনে। আজকে 6:30 থেকে আগাগোড়া অনুষ্ঠানের মধ্যে থেকে আমি আনন্দিত, স্নাত, আপ্লুত। এত বড় একটি আয়োজন সাথে সংলাপে ইচ্ছে বাড়ি দুটি সংস্থাকেই আমার যারা এতক্ষণ ধরে আবৃত্তি বিষয়ে কথা শুনছেন, তাদের ধৈর্যকে আমি কুর্নিশ করি। তবে এখন তো অনেক আমি সামান্য দুটি কথা বলবো। যে যে কোনো শিল্পের প্রথম এবং প্রধান শর্ত আমি মনে করি সংযোগ। এই যে আপনারা সন্ধে থেকে বসে আছেন, শুনছেন, চলে যেতেন, তাহলে সংযোগ স্থাপনটাই হচ্ছে যে কোনো শিল্পের প্রাথমিক শর্ত। এই সংযোগ স্থাপনটি যে কোনো মানুষকে, যে শিল্প ক্ষেত্রে তাকে দিনে দিনে এলে সেই সাধনায় নিজেকে নিয়োজিত করতে হয়। আবৃত্তি শিল্প ধ্বনি শিল্প বলা হয়, আবৃত্তি শিল্প কণ্ঠ নির্ভর শিল্প বলা হয়, কিন্তু আবৃত্তির মূল নির্ভরতা কোথায়? সাহিত্যে, কবিতায়,
গদ্যে, উপন্যাসে, কেন শুধু কবিতায় নয়, আমরা যখন কবিতা পড়ি তখন কবিতার মধ্যে এমন এমন সমস্ত অনুষঙ্গ গোটা সাহিত্য থেকে এসে পৌঁছয়, যে সাহিত্যের বিস্তার যদি মননে না হয় তাহলে কবিতাকে বোঝা বড় কঠিন। আবৃত্তি সম্পূর্ণ ভিন্ন শিল্প মাধ্যম হতেই পারে, কিন্তু তার নির্ভরতা কবিতায়। তাই জন্য আমি মনে করি যে কণ্ঠ চর্চা যেমন তার বহিরঙ্গের, যেটা খুব সুন্দর করে পবিত্রদা বলেছিলেন যে প্রযুক্তির দিক, স্বরক্ষেপণ, এগুলো হচ্ছে নির্মাণের দিক, প্রযুক্তির দিক। ঠিক সেইভাবে পারস্পরিক একটা মননের চর্চা আবৃত্তি শিল্পীর একান্ত প্রয়োজন। প্রতিদিন এই মননের চর্চা করতে করতেই কোনটা কিরকম হয়, যে গাছের শিকড় যত গভীরে যায় তার ওপরে বিস্তার ততটাই আকাশে ডালপালা মেলে। যদি শিকড় গভীরে না যায় তাহলে বেশি দূর মাথা তোলা তার হয় না, বা তুললেও একদিন তার পতন অনিবার্য হয়ে যায়। অতএব সেই মননের চর্চা বিভিন্ন সাহিত্য পাঠ, শুধু কবিতা নয়। এবং এই প্রসঙ্গেই বলি, অনেক ছেলে মেয়ের কাছে কথা, কারোর হয়তো আবৃত্তি শুনেছি, শুনে জিজ্ঞেস করেছি, আচ্ছা তুমি এই কবিতা কোথায় পড়েছো, কোথায় পেয়েছো? তারপরে সে একটু দ্বিধান্বিত ভাবে বলেছে, না আমি পড়িনি, আমি শুনেছিলাম। সে যে শুনেছে সেটা তার বলার মধ্যে একেবারে স্পষ্ট, প্রকট। সে যে পড়ে কবিতাটি বলছে না, সেটি স্পষ্ট। সে হয়তো কাউকে অনুকরণ, আমি বলি অনুসরণ নিশ্চিত করতে পারে, কিন্তু কেউ যদি কাউকে অনুকরণ করতে থাকে তাহলে কিন্তু তার যাত্রাপথটা বেশি দূর হয় না। অন্দরের কাজ হচ্ছে এইগুলো। আমি একটি কবিতা কারুর মুখে সেই ছাপার অক্ষরে কখনো পড়বো না। আমি দেখবো না যে সেই কবিতাটি আমি পড়তে পড়তে আমার মতন কিছু খুঁজে পাই কিনা, আমি নিজেকে সেই কবিতার সঙ্গে রিলেট করতে পারি কিনা। তার স্বাতন্ত্র্যে একটি বিষয়কে ধারণ করে। একটি কবিতা আমরা 5 জন পড়তে পারি, 5 জনের ভেতরে কবিতাটি 5 ভাবে বেজে উঠতে পারে। 5 জনের বোধে কবিতাটি 5 ভাবে লেখেন, সেটি যখন একরকম ভূমিষ্ঠ হওয়া, আবার যখন পাঠক তাকে হৃদয়ে গ্রহণ করেন এবং নিজের বোধে জারিত করেন, হয়। এবার কথন শিল্পের মাধ্যমে যখন কেউ তাকে প্রকাশ করেন তখন কবিতার নতুনতর আরেকটি জন্ম হয়। এই যে বিভিন্ন স্তরে কবিতা এগিয়ে যাচ্ছে, সে কি শুধু কণ্ঠ নির্ভর করে? সে কি শুধু উচ্চারণকে নির্ভর করে? সে কি শুধু ছন্দের কাঠামো, ছন্দের বিশ্লেষণ করে? তা তো নয়। যে কবিতা ধরুন 10 বছর আগে পড়েছি, সেই কবিতা আজকে পড়তে গেলে নতুন করে বেজে ওঠে কেন? মনে হয় আহা, আমি এই শব্দের উপর কেন জোর দিয়েছি তখন, বিষয়টা তো এরকম নয়, আসলে তো এই জায়গাটা দরকার। বা দিনে 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 যত বোধ পরিণত হয় তত বোঝা যায় শুধু শব্দ দিয়ে বিষয়টি গঠিত নয়, শব্দের মাঝে মাঝে মিশে আছে যে নৈশব্দ, তাকে খুঁজে নেওয়া বড় প্রয়োজন। শব্দ নৈশব্দের যে দোলা, সেটাই তো চিত্রকল্প তৈরি করে। শুধু উদাহরণের জন্য একটা কথা বলি, যেমন ধরুন শুভক্ষণ এবং ত্যাগ প্রত্যেকের চেনা কবিতা,
ওগো মা, রাজার দুলাল যাবে আজি মোর ঘরের সম্মুখ পথে, আজি এ প্রভাতে গৃহ কাজ লয়ে রহিব বল কি মতে, বলে দে আমায় কি করিব সাজ, কি ছাদে কবরী বেঁধে লব আজ, পরিব অঙ্গে কেমন ভঙ্গে কোন বরণের বাস। মাগো, কি হলো তোমার? অবাক নয়নে মুখপানে কেন চাস? আমি দাঁড়াবো যেথায় বাতায়ন কোণে, সে যাবে না সেথা জানি তাহা মনে, ফেলিতে নিমেষ দেখা হবে শেষ, যাবে সে সুদূর পুরে, শুধু সঙ্গের বাঁশি কোন মাঠ হতে বাজিবে ব্যাকুল সুরে। তবু রাজার দুলাল যাবে আজি মোর ঘরের সম্মুখ পথে, মোর বক্ষে তবু রাজার দুলাল যাবে আজি মোর ঘরের সম্মুখ পথে, শুধু সে নিমেষ লাগি না করিয়া বেশ, রহিব বল কি মতে। ওগো মা, রাজার দুলাল গেল চলি মোর ঘরের সম্মুখ পথে, প্রভাতের আলো ঝলিল তাহার স্বর্ণ শিখর রথে। ঘোমটা খসায়ে বাতায়নে থেকে ফেলেছি তাহার পরে। আগো, কি হলো তোমার? অবাক নয়নে চাহিস কিসের তরে? মোর হার ছেঁড়া মনি নেয়নি কুড়ায়ে, রথের চাকায় গেছে সে গুড়ায়ে, চাকার চিহ্ন পথের সম্মুখে পড়ে আছে শুধু আঁকা। আমি কি দিলেম কারে জানি না সে কেউ, ধুলায় রহিল ঢাকা। তবু রাজার দুলাল গেল চলি মোর ঘরের সম্মুখ পথে, মোর বক্ষের মনি না ফেলিয়া দিয়া রহিব বল কি মতে। এই যে ছোট্ট একটা চালচিত্রের মধ্যে শব্দ এবং নৈশব্দ, কেন এই শুভক্ষণের পর ত্যাগে আসার জন্য একটু পজ দরকার, একটু পজ দরকার। তার কারণ ওই চিত্রকল্পটি স্পষ্ট হওয়ার জন্য মেয়েটি তৈরি হয়েছিল রাজার রথ যাবে বলে। পজ, রাজার রথ চলে গেছে। এই চলে যাওয়ার মধ্যে তার মনের ওপর যে ক্রিয়া বিক্রিয়া হয়েছে সেটা নিয়ে তারপরে যখন সে আসছে খুব স্বাভাবিকভাবেই তার তখন কবিতা উচ্চারণে লয়টা অন্যরকম হচ্ছে। ওগো মা, রাজার দুলাল গেল চলি মোর ঘরের সম্মুখ পথে। একটা আশাভঙ্গ তো বটেই, কিন্তু তারপর সে নিজেকে উত্তীর্ণ করছে কোথায়? আমি আমার বক্ষের মনি তাকে দিয়েছি, তিনি গ্রহণ করছেন না করছেন সেটা তাঁর ব্যাপার, কিন্তু আমি দিতে পেরেছি, আমি তাকে দিয়েছি আমার সবটুকু শ্রদ্ধা, আমার সবটুকু আনন্দ, আমার সবটুকু উজাড় করে আমি তাকে দিয়েছি। এই দেওয়ার আনন্দটুকু, এই দেওয়ার আনন্দের মধ্যে কি আমার প্রাপ্তির প্রত্যাশা নেই বলেই এটা ত্যাগ। আমি দিয়েছি, তাহলে ত্যাগ কেন? ত্যাগ এখানেই প্রাপ্তির প্রত্যাশাকে ত্যাগ করেছি। এইটাকে বুঝতে পারলে এই কবিতাকে যেমন করে আমি উপলব্ধি করব এবং সেই উপলব্ধি আমাকে যে উচ্চারণের কাছে নিয়ে যাবে, উপলব্ধি নাটুকু না এলে তো সেই উচ্চারণ হয় না। সেই জন্য বলছি যে আমাদের যাই আমরা কবিতা পড়ি বা বলি বা আবৃত্তি করি, তা শিল্প হোক অশিল্প হোক সেটা প্রশ্ন নয়, সে বিতর্কেও আমি যাব না। আমার বক্তব্য হচ্ছে অনুক্ষণ কণ্ঠ চর্চার মতো মস্তিষ্কের মননের একটি চর্চা আমাদের চালিয়ে যেতে হবে। একটি কবিতাকে বহুবার বহুভাবে বহু সময়ে নিজের অভিজ্ঞতার নিরিখে যাচাই করতে হবে। পড়তে হয়, পড়ার দরকার এমন অনেক কবিতা যার জীবনেও কখনো আমরা মঞ্চে নিয়ে যাব না, কিন্তু সেই কবিতা আমাকে কবিতার ভাষার সঙ্গে পরিচয় করাবে। কবিতার ভাষা কি? কবিতার ভাষা কি শুধু যে কোনো শব্দের প্রথম যে আভিধানিক অর্থ সেটাই কবিতার ভাষা?
তা তো নয়। সেই অভিধাকে অতিক্রম করে সে লক্ষণায় পৌঁছবে, লক্ষণার পরে সে ব্যঞ্জনায় পৌঁছবে। আমি যদি আমার মননকে সেইখানে ওই আমার ঘর দিদির নেটটা মনে হয় একটু আটকে গেল কোনো কারণে। আমরা একটা অদ্ভুত অনুভবের কথা শুনছিলাম। কিন্তু কোনো কারণে হয়তো আবার নেট ঠিক হবে। যেখানে বসে রত্নাদি বলছেন, সেখানে হয়তো কোনো অসুবিধা হতে পারে। এই কারণে নেট একটু আটকে গেছে। কিন্তু যে অনুভবের মধ্যে দিয়ে আমরা শুনছিলাম, আ আমি ঠিক বুঝতে পারছি না যে আ রত্নাদিকে আমি একবার একটু ফোনে যোগাযোগ করি। এখনো প্রচুর মানুষ দেখছেন। আ আমি একটু যোগাযোগ করি। কারণ কোনো কারণে হয়তো নেট একটু সমস্যা সৃষ্টি করছে। সেই কারণেই হয়তো আ এই একদম শেষ মুহূর্তে অনুষ্ঠানের প্রায় শেষ প্রান্তে এসে এই অবস্থা। আমি একটুখানি আপনাদের সকলের সামনে সকলের অনুমতি নিয়েই একটু কথা বলে নিচ্ছি। অ্যা যে হঠাৎ করে কেন আ এভাবে নেটটি আমাদের সহায়তা করল না, বুঝতে পারছি না। আমি একটু আপনাদের সকলের অনুমতি নিয়ে একটু কথা বলে নিচ্ছি। চেষ্টা করছেন, আ সেজন্য ফোনটা ধরতে পারলেন না। আম দেখা যাক। আমি এই ফাঁকে আপনাদের সঙ্গে কিছু কথা সেরে রাখি। কারণ আমাদের রত্নাদি যখন আবার আসবেন, যদি পৌঁছতে পারেন, তাহলে তিনি আবার শেষ কথাগুলো হয়তো বলবেন। কিন্তু আমরা সময়ের একদম শেষ পর্বে চলে এসেছিলাম। এই বক্তৃতার মধ্যে দিয়ে, এই বলার মধ্যে দিয়ে রত্নাদির অনুভব শুনতে, শুনতেই আজকের অনুষ্ঠান শেষ করবার কথা ছিল। আগামীকালও ঠিক 6:30 থেকে আমাদের অনুষ্ঠান রয়েছে। আম যে অনুষ্ঠানকে নিয়ে আমরা ৩ দিন ধরে আন্তর্জাতিক আবৃত্তি আলাপ নাম দিয়ে সাথে সংলাপী শিবির এবং ইচ্ছেবাড়ি যৌথ আয়োজনে যে অনুষ্ঠান, সেখানে আগামীকাল রয়েছে আমাদের পরম শ্রদ্ধেয় মানুষ উৎপল কুন্ডু তার শুভেচ্ছা বানিয়ে পাঠিয়েছেন এবং আগামীকাল নেতাজির জন্মদিন। স্বাভাবিকভাবেই রত্নাদি চলে এসছেন। রত্নাদিকে আরেকবার একটু নিচ্ছি। হ্যাঁ, উম হ্যাঁ, রত্নাদি একটু অসুবিধা হয়েছিল সুবীর, নেটে। হ্যাঁ, আর একটু একটু অসুবিধা হয়েছিল। আপনি বলুন, বলুন। অনেক মানুষ শুনছেন। এখনো ৬২ জন মানুষ দেখছেন। এখনো ৬২ জন মানুষ দেখছেন। একজনও লিভ করেননি। একজনও লিভ করেননি। আপনার না, শেষ কথা না শুনে আমি করবেন আমি না। আমি সে কথা বলছি না। আমি বলছি যে আমার মানে কোথা থেকে কথাটা অফ হয়ে গেছে আমি বুঝতে পারছি না। আপনি আমি যে কোন অনুভবের জায়গায় কথা ছিলাম কথা। অনুভবের কথা বলছিলেন যে হ্যাঁ, আম আমি ত্যাগের যে কথা কথাটি বলছিলেন আমি সেখানে যে হ্যাঁ, কথাটি বলছিলাম, অভিধা অভিধা লক্ষণা ব্যঞ্জনার কথা বলছিলাম, সেটি কি হ্যাঁ, শোনা গেছে? হ্যাঁ, শোনা যাচ্ছিল। যেতে, যেতে কেটে, কেটে যাচ্ছিল ওই জায়গাটা। ওখান থেকে আরেকটু রিপিট করুন। একটু কাটতে, কাটতে একদম কেটে গেল। ওই জায়গায় ব্যঞ্জনের কথায় কাটতে, কাটতে ২-১ টি শব্দ ঢুকলো কানে, আচ্ছা, তারপরে আর ঢুকলো না। ওখান থেকে। আমি হুম, হ্যাঁ, আমি বলছিলাম যে আমাদের কি হয়, অধিকাংশের অধিকাংশ উম, মানে আমি বলছি একদম বর্তমান প্রজন্মের অধিকাংশ ছেলে মেয়ে অনেক সময় দেখি যে তারা আবৃত্তি যোগ্য কবিতার খোঁজে থাকছে, এবং কোথাও যদি একটি কবিতা খুব মুখে মুখে ফিরছে, মানে লোকে অনেক হাততালি দিচ্ছে, ভীষণ ভাবে গ্রহণ করছে, সঙ্গে সঙ্গে সেই কবিতাটি সে তুলে নিচ্ছে, নিয়ে কবিতাটি মুখস্থ করছে, বিভিন্ন অনুষ্ঠানে পেশ করছে। কিন্তু আমি বলি কবিতার ভাষা একেবারে স্বতন্ত্র একটি বিষয়, তাকে আয়ত্ত করা এত সহজ নয়। শুধু আবৃত্তির কবিতা দিয়ে কবিতার ভাষাকে চেনা যায় না। নিয়ত কবিতা পাঠের মধ্যে থাকা দরকার। কেন? কবিতা পাঠের মধ্যে থাকলে তবেই শব্দের যে অভিধা, মানে আভিধানিক অর্থ, তারপরে কবির সেই শব্দেরই যে লাক্ষণিক অর্থ অর্থাৎ লক্ষণা, মানে অভিধাকে পেরিয়ে যে তার আরো একটি অর্থ,
এবং সর্বোপরি বা সর্বশেষ তার যে ব্যঞ্জনা, মানে এই কবিতায় কি অর্থে তার ব্যবহার হলো, তার ব্যঞ্জনা, এটা অনুভব করা, এটাই হচ্ছে কবিতাকে তার মর্মে গিয়ে, তার নির্যাসে গিয়ে অনুভব করা। সেই জন্য একজন কবিতার পাঠককে কবিতার ভাষা জানতে হয়। যেমন করে ছবি, সিনেমা প্রেমী মানুষ ফিল্মের ভাষাকে আয়ত্ত করেন, তেমনি ভাবে। তো অন্দরের কাজ হচ্ছে এগুলো, এগুলো বহিরঙ্গের কাজ নয়। যে আমি শুধু আবৃত্তির কবিতা পড়বো না, আমি কবিতার সঙ্গে আমার একটা সহবাস তৈরি হবে, আমার একটা মন বসত তৈরি হবে। তাহলে অজস্র কবিতার মধ্যে থেকে হয়তো আমি কয়েকটি কবিতা চয়ন করে নেব, নিয়ে সেই কবিতা মানুষের কাছে নিয়ে যাব। কিন্তু আমি নিয়ে যাবার জন্য অধিকারী কিনা, তার সবচেয়ে বড় কথা আমি নিজেকে প্রস্তুত করছি কিনা। সেই জন্য একজন সফল আবৃত্তি শিল্পী বা আবৃত্তিকার, যাই বলুন আপনারা, হতে গেলে প্রধান কাজ হচ্ছে তার নিয়ত মনন চর্চা এবং নিজস্ব স্বর এবং শৈলীকে খুঁজে নেওয়া। আমি কারুর বলাতে অনুপ্রাণিত হতেই পারি, কিন্তু আমাকে তো জানতে হবে আমার স্বর কোনটা, আমি কোন স্বরে স্বচ্ছন্দ। আমার একটা বিশেষ ভাবে স্বরক্ষেপণে সকলে বলে, বাহ তোমার গলাটা তো ভারী মিষ্টি লাগছে ওকে। আমি সমস্ত কবিতাকে সেই জায়গায় বলি, তাতে কি কবিতা গ্রাহ্য হয়? আমাদের জীবনে আমরা যখন রাগ করি, রোষ করি, অভিমান করি, প্রেমের কথা বলি, যখন বাচ্চার সঙ্গে খেলি, তখন প্রত্যেকটার অভিব্যক্তি আলাদা আলাদা। তখন কেউ বলে দেয় না আমরা কোথা থেকে স্বরটাকে তুলে আনবো, কারণ ওটাই জীবনের স্বাভাবিক অভিব্যক্তি। কবিতার শব্দ যখন মননের সঙ্গে এইরকম ওতপ্রোত হয়ে যাবে, তখন সেই মনন ভূমি থেকেই উঠে আসবে সেই নির্দেশ, আমার কণ্ঠ কোথায় পৌঁছবে, এই শব্দটি আমি কোন স্বরক্ষেপণে বলবো। সেটার জন্য আর নতুন করে ভাবতে হবে না যে গলাটা কি এই নোটে লাগাবো, কারণ সেই নোটের কোথায় আমি পৌঁছবো সেটা আমার মননের চর্চাই, কিন্তু মননের পাশাপাশি কণ্ঠ চর্চা, দুটো মিলেমিশে আমাকে তৈরি করে দেবে। এবং তখন আমি খুঁজে পাবো স্বতন্ত্র স্বর, স্বতন্ত্র শৈলী। আর সবচেয়ে যেটা বড় কথা আমার মনে হয় কবিতার ক্ষেত্রে আরো একটি জিনিস, সেটি হচ্ছে পার্সপেক্টিভ। আমি অনেক দূর কণ্ঠ তুলতে পারি, কিন্তু সব জায়গায় কি সেই কণ্ঠটা তোলা খুব প্রয়োজন? যেমন কেউ যদি বলেন, ওহে অন্তরতম, মিটেছে কি তব সকল ইতিহাস, আসি অন্তরে মম, তিনি বলতে পারেন, কিন্তু অন্তরতমের অবস্থানটা কোথায়? তিনি কি ঊর্ধ্ব দেশে আছেন? তিনি কি অধো দেশে আছেন? তিনি কি সুদূরে আছেন, না তিনি আমারই মধ্যে আছেন? আমরা যখন পাশাপাশি কেউ আছে তাকে একটা কথা বলতে চাইছি, তখন আমি গলাটা তুলতে পারি বলেই, ওই যেমন আমি দেখেছি ভুল স্বর্গের ক্ষেত্রে অনেকে বলছে, আহা তোমার হাতে বুঝি কাজ নেই। কাকে বলছে? একটি বেকার মানুষ তার পাশে এসে দাঁড়িয়েছে, তার পাশ দিয়ে যেতে যেতে বলছে। তাহলে তো তার পার্সপেক্টিভটা হওয়া উচিত, আহা তোমার হাতে বুঝি কাজ নেই। তার যদি একটা অহমিকা থাকে, থাকতেই পারে, কিন্তু সে তো ওই অতলে, মানে অনেক দূরে দাঁড়িয়ে থাকা কোনো মানুষকে বলছে না। তাহলে এই পার্সপেক্টিভের বোধটা, এটাও তৈরি করা কিন্তু মানুষের অন্দরেরই কাজ। আমাকে বুঝতে হবে আমি আমার কণ্ঠ খেলাতে পারি বলেই কি খেলাবো, না ওই যে রজতদা বলে গেলেন সংযম, আমি আমি কতটুকু প্রয়োজন সেটা বুঝে সেটা দেব। এই যে নিয়ত কণ্ঠের পাশাপাশি ধ্বনি চর্চার পাশাপাশি মননের চর্চা, এটি আমি বলছি অন্দরের কাজ। এবং
একজন কবি, ওই যে শুনলাম না আমরা যে আম, যমুনাবতী, যমুনাবতীর প্রেক্ষিত যখন আমরা জানলাম, কি অমোঘ হয়ে উঠলো সেই কবিতা। আর জানার পরে যখন আমরা বলছি বর্গিনা টর্গিনা জঙ্কে কে সামলায়, ধার চকচকে থাবা দেখছো না হামলায় যাসনি, ও হামলায় যাসনি। এই যে মা মেয়ের, মেয়ের দড়ি ছেড়ে বেরিয়ে পড়া, মায়ের উৎকণ্ঠা, এগুলো আমাদের মধ্যে সঞ্চারিত হচ্ছে কখন? যখন তার প্রেক্ষিতকে জানছি। অতএব একজন কবির অভিযাত্রা, তার কত রকমের যাত্রাপথ। আমরা আমরা শঙ্খ ঘোষের এইরকম কবিতা যেমন পড়ি, শঙ্খদার অত্যন্ত রাজনৈতিক মননশীল কবিতা যেমন পড়ি, তেমনি খুব সুন্দর স্যাটায়ারও পড়ি। বাবজান হে কলকাতায় গিয়া দেখিও সকলেই সব জানে, আমি কিছু জানি না, আমারে কেউ পুষতো না, কলকাতার পথে ঘাটে অন্য সবাই দুষ্ট বটে, নিজে তো কেউ দুষ্ট না। কলকাতার লাশে যার দিকে চাই, হ্যারি চোখে আদ্যিকালের মজা পুকুর শ্যাওলা পচা বাসে। হসোনা বউ আমি না, আমারে তুই বাইন্দা রাখিস, জীবন বইরা আমি তো আর কলকাতায় যাবো না। শঙ্খ ঘোষের কবিতা, যিনি লিখছেন এই তো জানু পেতে বসেছি পশ্চিম। একবার জীবনানন্দ দাশের একটি কবিতা মনে পড়ে, সেই কলকাতা, সেই 1330 বস্তির মতো ঘর। এই কবিতাটি আমি আবৃত্তি করছিলাম। আবৃত্তি করে নামার পর একজন আমাকে এসে বলেছিলেন, আপনারা কোথা থেকে এই সমস্ত কবিতা পান, আবৃত্তিকাররা কোথা থেকে পান? এটা জীবনানন্দ দাশের কবিতা, কোথায় পেয়েছেন? সবিনয়ে তাকে জানিয়েছিলাম যে দেবীপ্রসাদ সম্পাদিত, আপনি জীবনানন্দের সমগ্রটা একটু খোঁজ করবেন, তার পরিশিষ্টে এই কবিতাটি পান কিনা জেনে আমার ফোন নাম্বার দিয়ে গেলাম, আপনি আমাকে জানাবেন। অর্থাৎ জীবনানন্দ ফ্রেমড, জীবনানন্দ ফ্রেমড তার ওই একেবারে অন্তর্লীন কবিতার মধ্যে, কিন্তু জীবনানন্দেরই তো লেখা এই কবিতা। তাহলে কবির যে অভিযাত্রা, সারা জীবনের যে তার যে খনন, আত্মখনন, আমাদের একটা প্রত্নতাত্ত্বিক খনন থাকবে না কবিকে জানবার জন্য, তার যাত্রাকে জানবার জন্য, তার বহুমুখীনতাকে জানবার জন্য? এইসব নিয়েই হচ্ছে কবিতার অন্দর। আমি মনে করি এই চর্চাটি একটি অবশ্য চর্চা যে কোনো আবৃত্তি শিল্পীর জন্য বা যে কোনো কথন শিল্পীর জন্য। নিজেকে নিজে নিয়ে আসতেও ভুলে যাই যে এই প্রত্নতাত্ত্বিক খননের কথা বলছেন, যেভাবে শব্দকে অনুধাবনের কথা বলছেন, যেভাবে আমাদের ছোট্ট ছোট্ট অনুভবগুলোকে নিয়ে কবিতাকে নির্মাণের কথা বলছেন। কে দূরে, কে সুদূরে, কে অন্তরে, কে মনের অন্তরের ভেতরে অন্তরতম হয়ে আছেন, কোনভাবে গলাকে খেলালে ঠিক তাকে স্পর্শ করা যায়। কি বলবো, রত্নাদির কথায় আমরা যতবারই অন্তত আমি শুনি আমি মুগ্ধ হই। আমার মতো হাজার হাজার মানুষ মুগ্ধ হন, পৃথিবী জুড়ে মানুষ মুগ্ধ হন। তাদের নিদর্শন এই এত রাতেও, কোথাও কোনো গোলার্ধে হয়তো এখন দুপুর, তবুও তারা শুনছেন, কাজ ফেলে দিয়ে শুনছেন। এখানেই মনে হয় সকলকে সকলকে আমার, সকলের কাছে আমি আভূমি কৃতজ্ঞ যে এত রাতেও আপনারা অপেক্ষা করেছেন। আমি আভূমি কৃতজ্ঞতা জানাই। আর সুবীরকে আবার অভিনন্দন জানাই। সুবীর, এইরকম একটি মিলন ক্ষেত্র তৈরি করে দিয়েছো তুমি, তার জন্য তোমাকে এবং অভয়া বসুকে নিশ্চিত তোমরা ধন্যবাদ যৌথ আপনাকে আমার উদ্যোগে জনাব। এরকম একটি মিলন ক্ষেত্র যতদিন তৈরি করে দিয়েছো। তার সত্যি তাই। এই 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 যে প্যান্ডেমিক সিচুয়েশনে আমরা শুরু করেছিলাম অনুষ্ঠান, এবং তারপরে ধীরে ধীরে যেভাবে এটি সম্ভব হয়ে উঠলো, এটি সত্যিই আমার এটি আয়োজন করতে খুব ভালো লেগেছে, এবং আপনাদের সকলের কাছ থেকে এত সহায়তা, এত ভালোবাসা, এত শুভেচ্ছা, এত অভিনন্দন, এত সব মানে এটা আমার একার অনুষ্ঠান, অভয়ার একার অনুষ্ঠান দাঁড়ায়নি। এটা আপনাদের সকলের অনুষ্ঠান হয়ে দাঁড়িয়েছে। পৃথিবী জুড়ে মানুষ আমাকে বারবার রাত 1টা 1:30 অব্দি ফোন করেছেন। তাদের
মতামত ব্যক্ত করেছেন, আবৃত্তি নিয়ে বিতর্ক, সেটিতেও এই যে ভাবনাটা আমার ছিল, কিন্তু সকলে যেভাবে এগিয়ে এসছেন তার জন্য শেষ দিন আমি সকলের কথা বলবার চেষ্টা করব। জানি না সকলের কথা বলা সম্ভব হবে না। তবুও আজকে সন্ধ্যায়, আজকে রাতের অনুষ্ঠান বিদায় নেবার আগে কালকে নেতাজির জন্মদিন। আমাদের বীর রাষ্ট্রনায়কের যিনি হতে পারতেন, অথচ কিন্তু তিনি আমাদের মধ্যে রয়েছেন চিরকালই। নায়ক হয়ে উঠতে পারেননি, তাকে আমরা পাইনি। কিন্তু তিনি এখনো আমাদের কাছে সত্যি, সত্যি রিয়াল হিরো। তিনি আছেন, থাকবেন। আ নশ্বর মানুষ, তিনি তো আ জীবন মানুষ, নেতাজি হয়তো থাকবেন না, কিন্তু তার আদর্শ থাকবে। তাই তার তরুণের স্বপ্ন থাকবে। তাই তাঁকে স্মরণ করে, তাকে শ্রদ্ধা জানিয়ে এটি হলো আগামীকাল আ রয়ে যিনি শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন প্রখ্যাত আবৃত্তি গুরু প আ এছাড়া মজুমদার বিপ্লব, পিনাকি দাস, শহীদুল ইসলাম, পাপ্পু, চন্দনলেখা পাল আগরতলা থেকে, সুমিত্রা খান্দা, রজত বন্দ্যোপাধ্যায় এবং বাংলাদেশ থেকে জসিমউদ্দিন বকুল। বিপক্ষে বলবেন সুমন্ত্র সেনগুপ্ত, চন্দন মজুমদার কলকাতা থেকে। এরপরে আবার আবৃত্তি সঞ্চিত আবৃত্তিকারের অনুষঙ্গ নয়, উপসর্গ মাত্র। এর পক্ষে শান্তনু তালুকদার এবং চন্দ্রিকা বন্দ্যোপাধ্যায়, বিপক্ষে সহযোগিতা জয়ন্তী গান থেকে। এবং এরপরে কিছুক্ষণের জন্য বিরতি নিয়ে আবার ফিরে আসবো। আবার আরেকটি বিতর্কের বিষয়, বহুশ্রুত কবিতাই কি কেবল আবৃত্তিকারের পছন্দ? এ বিষয়গুলি তবু এটি বিতর্কের বিষয় হয়ে উঠবে। পক্ষে বিপক্ষে বলবেন আমাদের এই শিলিগুড়ির আকাশবাণী কেন্দ্রের ঘোষক ছিলেন, সদ্য অবসর গ্রহণ করেছেন মুক্তিচন্দ্র, এবং বর্তমানে ঘোষক হিসেবে চাকরি করছেন অতনু চৌধুরী। এবং এছাড়া বিপক্ষে বলবেন আমেরিকা থেকে রাকা দত্ত এবং মুজাহিদুল ইসলাম বাংলাদেশ থেকে। এছাড়াও রয়েছে, আবৃত্তি করবেন ফেরদৌসী সাইকা, সুমিত্রা চট্টোপাধ্যায় কলকাতা থেকে, শ্রীতমা মুখোপাধ্যায় কলকাতা থেকে, কৃষ্ণা কর, দীপান্বিতা দেব ভট্টাচার্য আমেরিকা থেকে। এরপরে রয়েছে একটি মাত্র আগামীকালের আলোচনা, যে আবৃত্তি কি বহু পেশার পথকে সহজ করে তোলে? যিনি মিডিয়ায় দীর্ঘদিন ধরে কাজ করেছেন, চাকরি করেছেন, আমাদের সঙ্গে ধরে রয়েছি জুড়ে, ডক্টর তপন রায়প্রধান আমাদের দূরদর্শন জলপাইগুড়ির অধিকর্তা ছিলেন, কলকাতা দূরদর্শনের অধিকর্তা ছিলেন। তিনিই বলবেন যে সত্যি, সত্যি আবৃত্তি পরবর্তীতে কি কোনো পেশার ক্ষেত্রকে সহজ করে? এই আলোচনার মধ্যে দিয়ে আগামীকালের অনুষ্ঠান শেষ হবে। রত্নাদিকে আমার প্রণাম, আমার কৃতজ্ঞতা, আমার আ যতটা আহরণ করতে পারলাম কতটা জানি না। কিন্তু তবুও শুভরাত্রি এইগুলো সবাইকে। যিনি আজকে যেভাবে তিনি বললেন, সেটা আর্কাইভাল ভ্যালু থাকবে। এগুলোকে YouTube নিশ্চয়ই আপনার এই মতামত এবং এই আলোচনা যারা শুনতে আজ পেলেন না, ভবিষ্যতে পাবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। এতক্ষণ ধরে অংশগ্রহণ করলেন। 6:30 থেকে এখন প্রায় 11টা বাজতে চলল। সবাইকে প্রণাম। ভালো থাকুন সকলে। কাল দেখা হবে ঠিক সন্ধ্যে 6:30টায়।